নমস্কার, শুভ সন্ধ্যা। বছরের সেকেন্ড লাইভ। আজও দুটো পুচকির পালা। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি গ্রো করছে, এটা তার সব থেকে বড় প্রমাণ। আজ আমাদের সাথে আছে দুই পুচকি। এক হচ্ছে অনলি 21, ওর নাম হচ্ছে আরোহী ডল, ওর ফেসবুকের নাম। আর তোর অরিজিনাল নাম কি? নায়না? সর্বাণী দাস মাইতি। ও সরবারি দাস মাইতি, আমি জানতাম না। যাই হোক, একজন মডেল। বাকিটা ওর মুখ থেকে শুনবো। সাথে রয়েছে আমাদের মধুমিতা। সরি, মধুমিতা। আজ আমরা ওদের মুখ থেকে শুনবো ওদের অভিজ্ঞতা ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্বন্ধে, কতদিন আছে, কি বৃত্তান্ত, সবকিছু ওদের থেকে আজকে আমরা শুনে নেব। এবার আসছি তোদের কাছে। তুই প্রথমে বল যে তোর নাম, তোর পরিচয়, তুই কিভাবে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এসেছিস সেটা যদি একটু শেয়ার করিস। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম মধুমিতা মাইতি ঠাকুর। আমি এসেছি নবান্ন থেকে। আমি 2016 থেকে প্রায় এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। একটা দিদি আমাকে একদিন ব্রাইডাল সাজিয়েছিল। সাজানোর পরে আমাকে ছবি আর কি ছেড়েছিল এবং নিচে আমার নাম্বার দিয়ে দিয়েছিল। এবং ওখান থেকে আস্তে আস্তে নন পেড, পেড রেজিস্ট্রেশন চার্জ দিয়ে কাজকর্ম শুরু করি। ওখান থেকেই আমার জার্নি শুরু। তারপরে একদিন যাদবপুর ইউনিভার্সিটির ওখান থেকে একটা অডিশন আসে সিরিয়ালের জন্য। আমি আমার মাকে সাথে নিয়ে যাই, ওখানে অডিশন দিই এবং ওখানে টাকা পয়সার অনেক বৃত্তান্ত থাকে, তো আমরা আবার পিছিয়ে আসি। তারপর একটা গ্রুপের মধ্যে আবার জয়েন হওয়ার পরে ওখানে আস্তে আস্তে ওখানে নন টকি যে কাজকর্মগুলো হয় সেই নন টকির কাজগুলো করি আমি। এখনো সেইটাই করছি, নন টকিও করি, এখন টকিও করি। এখন বর্তমানে যে সিরিয়ালটা করছি ওটা আরতি অঞ্জলি আবাস্তি, যেটা স্টার প্লাসে হয়। তো এখন ওটা করছি, প্লাস মডেলিং করছি, ফটোশুট করছি। এই স্পটলাইটে জ্বালিয়ে দাও, এই যে নিচের ডান দিকেরটা। এমনি অডিও ঠিক আছে তো? ওটা দাও, নিচের ডান দিক, নিচেরটা। হ্যাঁ, ঠিক আছে, বাস। হ্যাঁ, তারপরে এখন রানিং করছি, ফটোশুট করছি, প্লাস টকির কাজ করছি, নন টকির কাজ করছি। চেষ্টা করবো আরো এই কাজগুলোই করে যেতে। যাই হোক, শুনলেন, বাকিটা অনেকটাই শুনবো। এবার আসছি তোর কাছে, নায়নার কাছে। নায়না, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি হলাম সর্বাণী দাস মাইতি, কিন্তু আমাকে সবাই চেনে আরোহী ডল নামে। আর আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এসেছি। যাই হোক, একটু মার্জনা করবেন। হাওড়া থেকে এসছে দুজনের কথার মধ্যেই কিন্তু একটু শয়ের দোষ চলবে। হ্যাঁ, এটা বলার পর যদি কমে। নে, কন্টিনিউ। আমি এসেছি হাওড়া আন্দুল থেকে। আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এসেছি এক বছর হয়নি এখনো। আচ্ছা, তাও মোটামুটি কতদিন? 2025 জুন থেকে। বাহ, মানে তোর এখনো এক বছর হয়নি। আমি এর আগে কাজ করতাম 2018-19-এ শর্ট ফিল্ম, তারপর মিউজিক অ্যালবাম যে ইউটিউবে, ওগুলো করতাম। বাট এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এরকম ভাবে কোনোদিনও কাজ সেভাবে করা হয়নি। আমি ফার্স্ট কাজ করি প্রিয়া রাজের সাথে। ওরাই আমাকে এই ইন্ডাস্ট্রিতে ফার্স্ট কাজ, মানে ওদের কাছে করেছিলাম প্যাকেজ শুট। আর তারপর সুনিতা দি এর আচ্ছা, একটা কাজ কর, হাতে একটা মাইক্রোফোনটা নিয়ে কথা বল। তারপর সুনিতা দি, তারপর তনুশ্রী, এদের সবার কাছেই কাজ করতে থাকি, এখনো কাজ করছি। আর স্যারের সাথে আমার আলাপ এই 2026-এ 4 তারিখে একটা র্যাম শো ছিল, ওখানে স্যার এসেছিলেন, ম্যাম এসেছিলেন, ওখানেই স্যারের সাথে আলাপ। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে এটা, বাচ্চাবেলায় আমাকে একটা স্টেজে গোপাল সাজানো হয়েছিল। বলেছিল যখন লাইটটা নিভে যাবে তখন তুমি দাঁড়িয়ে থাকবে, স্টেজটা ঘুরে যাবে। লাইটটা যেই নিভে গেছে আমি দৌড়ে পালিয়ে এসেছিলাম। ও সেরকম করছে, মানে ওকে আমি যা যা বলে দিয়েছিলাম যে প্রশ্নগুলো করবো সব একসঙ্গে উত্তর দিয়ে দিয়েছে। ঠিক আছে, ইয়ে তো চলতে রয়েছে, তাই তো। পিঙ্কি দি, আমাদের পিঙ্কিকে তো তুই চিনিসই। পিঙ্কি দাস লিখেছে হাই মধুমিতা। হ্যালো পিঙ্কি দি। অয়ন মুখার্জি লিখেছে গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং অয়ন। মেকওভার প্রিয়াঙ্কা লিখেছে হাই প্রিয়াঙ্কা। কাজ পাগল নিশা নস্কর আমাদের ওখানে আগের দিন গেছিল, যে সব থেকে দেরি করে গেছে সে হলো নিশা। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। পিঙ্কি লিখেছে আমি শুধু নায়নার দিকেই তাকিয়ে আছি। তারপর
তারপরে মধুমিতা মাইতি লিখেছে পিঙ্কি দাস হাই। যাই হোক, আমরা এবার কন্টিনিউ করছি আমাদের এই লাইভটা। আশা করছি আমার অডিও সবাই শুনতে পাচ্ছ, আমার অডিওটা সবাই শুনতে পাচ্ছ, কারণ আমার যে গলার মোটামুটি জোর মোটামুটি সবাই শুনতেই পারে। এবার যেটা জিজ্ঞেস করছি তোদের দুজনে, যে এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তোরা কাজ করতে এসেছিস, এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করার পেছনে তোদের পরিবারের কতটা সহযোগিতা বলতে পারিস, বা পরিবারের কতটা ইচ্ছে? বিয়ের আগে থাকতে আমার মায়ের সাপোর্ট আমি খুব পেয়েছি। একটু জোরে, তুই এমনি এত আস্তে কথা বলিস না যদিও, ভগবানের আশীর্বাদে তুই একটু জোরেই কথা বলিস, আমি জানি। বল। বিয়ের আগে থাকতে আমার মায়ের সাপোর্ট পেয়েছি, এখনো পাই। যেখানেই যাই, মা এখানে যাচ্ছি, আজকেও যে এখানে এসেছি, মা আমি দাদার বাড়িতে যাচ্ছি, একটা লাইভ শো আছে, আমার মা বলছে হ্যাঁ যা, সাবধানে যা, ভালো করে কাজ করবি, ভালো করে কথা বলে আসবি। আমি যেখানে যাই আমার মায়ের সাপোর্ট সবসময় থাকে। এখন বিয়ের পর আমার হাজবেন্ডের সাপোর্টও আছে। যেখানে যাই রাত্রি 3টের সময় শুট থেকে ফিরি, রাত্রি 3টের সময় মানে সে ঘুমাচ্ছে, আমি রাত্রি 3টের সময় তাকে বলছি আমি চলে এসেছি নবান্নতে, তুমি একটু আনতে এসো আমাকে। রাত্রি 3টের সময় উঠেও আমাকে আনতে আসে। আবার সকালবেলা 6টার সময় যখন কল টাইম থাকে, আবার আমি 5:30টার সময় অ্যালার্ম দিয়ে আবার সমস্ত কিছু, আমি ওঠার আগে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিল, তারপর আমি বেরালাম। এরকম সাপোর্ট এখনো আছে। আমি চাই, মানে চেষ্টা করব, আমি তাদের সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। এরকমই হওয়া উচিত। পরিবার যদি সাথে না থাকে তাহলে কখনোই কোনো কাজে সফল হওয়া যায় না। হ্যাঁ, তার মধ্যে একটা ব্যাপার আছে, অনেকেরই পরিবার সাথে থাকে না, বাট তাদের মধ্যে সেই জেদটা থাকা দরকার, সেই জেদটাও থাকা দরকার যে আমার পরিবার যখন আমার সাথে নেই, আমাকে আমার পরিবারের থেকে আমাকে ইয়ে করতে হবে। যাই হোক, এবার তোকে জিজ্ঞেস করছি, তোর পরিবার তোকে কতটা কি সাপোর্ট করে যদি বলিস? আমার পরিবার বলতে আমার মা তো মানে সাপোর্ট করতো না, কিন্তু আমার হাজবেন্ড আমাকে প্রথম থেকে সাপোর্ট করতো এবং করছে এবং আগামী দিনেও করবে। ও আমাকে বলেছে যে আমি তোমাকে টিভিতে দেখতে চাই, ভেরি গুড। এত দূর আমাকে সাপোর্ট করতে চায়। ও আমাকে বলে তুমি ভয় পেও না, এগিয়ে যাও, আমি তোমার পেছনে আছি সব সময়। কারণ না, স্বামীরা এই কথাটা অন্য একটা কারণেও বলে, সেটা হলো সামনে যাওয়াটা অনেকটা বেশি রিস্কি, পেছনে থাকাটাই অনেকটা বেশি ভয় কম থাকে, তাই তো? হ্যাঁ। তারপরে সামনে থাকলেই তো অনেক হাজার ফারফরিমাস থাকবে। এমনি আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এখনো অবধি তোরা কার সঙ্গে কাজ করেছিস, কে তোদেরকে সব থেকে বেশি সাহায্য করেছে, সেরকম টাইপের যদি কিছু বলতে চাস? কাজ করেছি, অনেকের সাথে কাজ করেছি এখানে। বিশেষ আমার যেটা স্বপ্ন ছিল যে হ্যাঁ আমি সিরিয়াল জগতে কাজ করব, আমি ওনাদের সাথে কাজ করেছি। আমি প্রায় অনেক সিরিয়ালে জুনিয়র আর্টিস্টের কাজ করেছি, প্রায় ওই সিরিয়ালগুলো শেষও হয়ে গেছে। রিসেন্ট পরিণীতাতে কাজ করেছিলাম, যাদেরকে আমি টিভির পর্দায় দেখতাম তাদেরকে আমার সামনে বসে মানে খাবার খেতে দেখেছি এবং কথা বলতে দেখেছি যে তুমি করো, তুমি আরো এগিয়ে যাও, তোমার আরো ভালো হবে। আমি সেটা আমার একটা অ্যাচিভমেন্ট যে আমি যাদেরকে টিভিতে দেখেছি তাদেরকে আমি সামনে দেখতে পেয়েছি। জিতকে আমি টিভিতে দেখেছি অলওয়েজ, তাকে আমি চোখের সামনে দেখতে পেয়েছি, তার সাথে মানে কথা বলার সুযোগ পেয়েছি, এটা আমার সব থেকে বড় পাওনা। আমি চাই যে আরো ভালো ভালো কাজ করতে। এই জন্যই সেলিব্রিটি হওয়া উচিত না, এই জন্যই মনীষী বড় বড় মানুষ হওয়া উচিত না, সবাই না তাদের নাম ধরে ডাকে। এমন করে জিত বলল যেন মনে হচ্ছে ওদের কমপ্লেক্সের কেয়ারটেকার, তাই তো? তোদের কমপ্লেক্সের কেয়ারটেকার তো জিত? না, জিত কে? জিত ভালো মানে অ্যাক্টর সে। মানে কোন জিত? তোদের পাড়ায় চায়ের দোকানে বসে আড্ডা মারে সেই জিত, না আমাদের জিত স্যার, আমাদের জিতদা? জিতদা, আমাদের জিতদা। ইয়েস, রেসপেক্ট দিতে হবে বস, রেসপেক্ট দিতে হবে।
শিল্পীকে রেসপেক্ট দিতে হবে, বিকজ শিল্পী এমন একটা সমাজের ব্যালেন্স যাদের জন্য সমাজ সঠিক ব্যালেন্সে চলছে, সেটা হলো শিল্পী। Continue কর। এটাই আরো চেষ্টা করব আমি সিরিয়ালের কাজগুলো করতে। আমি পাশাপাশি চাই যে পরিবারের হেল্প করতে। এটা তো আপাতত করছি, ফটোশুট করছি, প্লাস দুটোকে মেনটেন তো সম্ভব হচ্ছে না। এক জায়গায় করতে গিয়ে আরেক জায়গাটা আমি ব্যালেন্স হারিয়ে ফেলছি, দুটোকে অ্যাডজাস্ট করার টাইম পাচ্ছি না। যে এটা একটা শুটের যেটা টাইম রয়েছে সেটা ওই সিরিয়ালের কল টাইমটার পুরো আলাদা। সকালবেলায় কল টাইম, সেই রাত্রেবেলা প্যাক আপ, কখনো কখনো রাত্রেবেলা কল টাইম থাকে, সারা রাত্রি শুটিং চলে, আবার সকালবেলা আসলাম। ওই সংসার এটা দুটোকে এখন ব্যালেন্স করে চলছি। এই ব্যাপারটা ছেলেদের থেকে মেয়েরা অনেক বেশি ব্যালেন্স করতে পারে, কারণ ছেলেদের আলটিমেটলি ম্যাক্সিমাম পুরুষদেরই বাড়িতে গিয়ে রান্না বান্নাটা করতে হয় না, সবাই কম বেশি একটু রান্না ভাত পায়, সে মায়ের থেকে পাক, বোনের থেকে পাক, বন্ধুর থেকে পাক, আর এরকম একটা সুন্দরী স্ত্রীর থেকে পায়। বাট মেয়েদের অনেকটা বেশি চাপ থাকে জীবনে, যে চাপটা হলো তাদেরকে সব কিছু মেনটেন করে তারপরে তাদের স্বপ্ন পূরণ করতে হয়, তাই তো? পিঙ্কি দি লিখেছে, নায়না আমাদের গ্রুপ তোদের লাইভটা শেয়ার করে দে, তাহলে সবাই দেখতে পাবে। নয়না এখানে লাইভ করতে বসেছে, নয়না কেন করবে? লাইভটা তোরা শেয়ার কর, যদি কোথাও শেয়ার করতে হয় তোরা শেয়ার কর। আইটা ক্লাবে ওটা দেওয়া আছে, আইটা ক্লাবের যে আমাদের মেন যে গ্রুপটা, মানে মেন যে ক্লাবের যে মেন গ্রুপটা, সেখানে আইটা ক্লাবে দেওয়া আছে, সেখান থেকে তোরা ওটাকে শেয়ার করলে শেয়ার করতে পারিস। একদম দাদা, ঠিক বলেছো, একদম। কারণ আমাদের বেসিক কাজ হলো, আমরা সম্মান দিয়েই সম্মান পাই, আর সম্মান না দিলে সম্মানটা পাওয়া যায় না। সম্মান পয়সা দিয়ে পাওয়া যায় না। আজকাল একটা নতুন ট্রেন্ড হয়েছে, সামনের দিকে তাকিয়ে, আজকের ডেটে একটা নতুন ট্রেন্ড হয়েছে। ট্রেন্ডটা হলো এটা, যখন কোনো কমেন্টস আসবে আমি কমেন্টটা তোদের পড়ে দেবো, তোরা ফোনটা সামনে রাখ। একটা নতুন ট্রেন্ডস হয়েছে, ট্রেন্ডসটা হলো এটা, আজকের ডেটে আমরা সম্মান কিনি, আমরা বিভিন্ন অর্গানাইজেশনের থেকে সম্মান কিনি। আমি সেদিনকে আমাকে পাঠানো হয়েছে, পদ্মশ্রী উপাধি বিক্রি হচ্ছে, পদ্মশ্রী উপাধি বিক্রি হচ্ছে। আমি বললাম ঠিক है, मैं राजी हूँ, मेरा तो हिंदी এরকম, मैं राजी हूँ, प्लीज फोन कीजिए। আমার কাছে কলটা রেকর্ড করা আছে, আমি নিজে শুনে পরে নিজেই হাসছি যে পদ্মশ্রীও মানুষ বিক্রি করে, পদ্মশ্রীও বিক্রি হয়। আজকের ডেটে আমরা সম্মানটাও পয়সা দিয়ে কিনি না, সম্মান পয়সা দিয়ে কেনার জিনিস না, সম্মান পাওয়ার জিনিস, যেটা আমি ভালো কাজ করলে মানুষ আমাকে দেবে। যাই হোক, নিজের অনেক জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে। এবার তোকে জিজ্ঞেস করছি, মানে তুই ও যে এরকম করে ব্যালেন্স করে, তুই সেই ব্যাপারে তোর ক্ষেত্রে কিরম ভাবে তুই কি ব্যালেন্স করিস? তোর সংসার, কাজ, তোর ছানা সবকিছু মেনটেন করে তুই কিভাবে কি করিস, এবং সেখানে তোর পরিবার কতটা তোকে সাহায্য করে? সত্যি কথা বলতে আমি তো বাড়িতে কোনো কাজই করি না বলা ভুল, আমাকে করতে দেয় না আমার শাশুড়ি মা, আমার শ্বশুর। ও খালি কেউ একজন তোর সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল, তোমাকে দেখেই বোঝা যায় তুমি বাড়িতে কিছু কাজ করো না। আমি বাড়িতে কোনো কাজ করি না বলা ভুল, আমাকে করতে দেয় না। আমার শ্বশুর বলে তুই খাওয়া দাওয়া বিন্দাস থাক, শুধু আমাদের নাতিটাকে ভালো করে রাখ, ব্যাস এইটুকুই। আর আমি খুব কম এখন কাজ করছি, তার কারণ হচ্ছে আমার ছেলেটা খুবই ছোট, একদম 1 বছর 3 মাস, তাই জন্য কাজটা একটু কমই করছি। আর এছাড়া তো আমার হাজবেন্ড আছে, ও খুবই খুবই সাপোর্ট করে আমাকে, যে না তুমি কাজে যাও, কাজ করো, হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না, তোমার কাজ আসছে কেন তুমি কাজ করবে না, অনেকে কাজ পায় না, তুমি পেয়েও কেন করবে না, এরকম ভাবে অনেকেই সাপোর্ট করে। আর আমার বাচ্চাটা আমাকে বেশি সাপোর্ট করে, ও আমার মানে সারাদিন মানে ওই যে মা ব্যাপারটা ও কিন্তু করে না, মানে ও এখন থেকেই মানে ও যে 1 বছরের, ওকে দেখে মনে হবে না, ও অনেক বুঝদার। ওকে যদি মানে শিল্পীর বাচ্চা শিল্পী হয়, এটা হচ্ছে বোঝা গেল। মানে আমার বেবিকে যদি বলি আমি যে ওই জিনিসটা নেবে না, তো নেবে না, মানে আমার খুব কথা শোনে। আর প্রথমত আমাকে জমের মতো ভয় পায়, এই ধূপধাপ করে মানে পিঠে দিয়ে দিস? না 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 না, এখনো পর্যন্ত আমি মারিনি, ছোট তো কি মারবো, ওর এখন মার খাওয়ার বয়স হয়েছে।
আর এছাড়া আমার দুটো দেওর আছে পাশের বাড়ি, তারাও আমাকে খুব সাপোর্ট করে যে বৌদি যাও, তুমি যাও, আমি বাবুকে দেখে নেবো, এরকম একটা। কিন্তু আমার মা আমাকে কোনোদিনও সাপোর্ট করেনি এইসবে। আমি জানি মা লাইফটা পরে দেখবে, আমাকে খুব বলবে যে হ্যাঁ আমি সাপোর্ট করি না, করে খুব কম, আমার হাজবেন্ডের মতো অত সাপোর্ট করে না। না, এটা দেখ, কেউ কারোর মতে হয় না, কেউ কারোর মতো হয় না, ব্যাপারটা হচ্ছে কেউ কারোর মতো হ্যাঁ, হয় আমি না। আরেকজনের কথা বলতে চাই। আমার মেজো মা আমাকে খুব সাপোর্ট করে, প্রচুর সাপোর্ট করে, যেটা আমার মা করেনি সেটা আমার মেজো মা আমার জন্য করেছে। সাবজেক্ট এটা যে ভগবান, আমাদের মা বাবাদের যেটা ব্যাপার আছে, আমরা মা বাবাদের মধ্যে অনেক সময় ব্যাপার থাকে বলে যা জিলে জিন্দেগি, আবার এরম বাবাও থাকে তারা কোনোদিন মুখে প্রকাশ করে না, কিন্তু বাচ্চার সবকিছু নিয়ে এনজয় করে। পাশের বাড়ির বলবে দেখেছো আমার মেয়ে, এটাই মায়েদের হ্যাঁ, ক্যারেক্টার। কিন্তু এটা আমার মা বাবা দুজনেই করে, কিন্তু মানে আমার সামনে দেখায় না যে আমি তোকে সাপোর্ট করছি, কিন্তু পেছন থেকে ফুল সাপোর্ট করে আমায়। আমি কোনোদিন আমার বাবার থেকে প্রশংসা পাইনি, আমার বাবার থেকে আমি কোনোদিন প্রশংসা পাইনি। কিন্তু আমি আমার বাবার থেকে কিরকম প্রশংসা পেয়েছি, হয়তো তরকারিতে নুন বেশি হয়ে গেছে, কিন্তু তাও আমার বাবা প্রকাশ করছে না, সেই জিনিসটা আমাকে খেতে দিচ্ছে না, কিন্তু নিজে খেয়ে ওয়াহ ওয়াহ করছে। এরকম একটা জিনিস দেখেছি আমি আমার বাবার কাছে। না, মানে এটাও একটা ব্যাপার যে আমার বাবা যেমন আমাকে কখনো প্রশংসা করেনি, বাট আমি আমার বাবার প্রশংসাটা নেওয়ার জন্য জীবনে বহুত কিছু করেছি। আলটিমেটলি যখন আমার বাবা আমাকে একদিন প্রশংসা করলো, তাও সেটা আমি অন্য লোকের থেকে শুনলাম, বলল দেখছো ওটা আমার ছেলে, ওটা আমার ছেলে। ঠিক সেটাই আমি আবার একটু উল্টো, আমি ছেলে মেয়েকে ছোটবেলা থেকে আমার ছেলে মেয়ে যা যা করেছে, যা যা পারফর্ম করেছে, প্রত্যেকটা পারফরমেন্স আমি স্কুলে গিয়ে দেখেছি, খেলার মাঠে গিয়ে দেখেছি, রোদ্দুরের মধ্যে বসে দেখেছি। কেন? যে বাচ্চাদেরকে বাবা মায়ের যে সাপোর্ট, এটা বাচ্চাকে না অনেকটা দূর নিয়ে যায়। আমার উপরেও তাদের আশীর্বাদ ছিল বলেই হয়তো আজকে আপনারা আমাকে সেই লেভেলের ভালোবাসেন, যে অনেক নেগেটিভ আমার জন্য শোনার পরেও আপনারা আমাকে বিশ্বাস করেন, আমাকে ভালোবাসেন। এটাও একটা অনেক বড় বিষয়, এটা বাবা মার আশীর্বাদই। একটা কথা বলতে চাই, আমি ছোট থেকে এত বড় হয়েছি পর্যন্ত, কত বড় হয়েছে? এই যে 26 বছর পড়েছি আমি আজ পর্যন্ত। সত্যি 26 বছর না মিথ্যা কথা বলছেন? না, 1999-তে 12 জুন 1999, 26 বছর। আমার আধার কার্ডও আছে। তোর আধার কার্ডও আছে? হ্যাঁ, সাথে নিয়ে এসেছি আমি। দেখ, এই বিএলও অফিসে বিএলও তোকে ডেকেছিল? হ্যাঁ, ডেকেছি। না, আমাকে ডাকেনি, কিন্তু বাবার নামও উঠেছিল। এটাই বলার বক্তব্য যে ছোট থেকে এত বড় হয়েছি, আজ পর্যন্ত বাবার জিনিসটা কি হয় সেটা আমি বুঝতেই পারিনি। আমি শুনেছি, যে দেখেছি পর্যন্ত যে বাবারা মেয়ের খুব নিজের হয় সবকিছু। আজ পর্যন্ত আমি গর্ব করে বলতে পারি, আমার মা এখন না লাইফ না দেখছে, পরে নিশ্চয়ই দেখবে, এখনো পর্যন্ত আমি মাকেই বাবা ভেবে এসছি, মাকেই মা। দুই বোন আমরা, আমি বড়, আমার বোন ছোট, সে মুম্বাইতে পড়াশোনা করে, সেটাও আমার মা। এখনো যে বিয়ে হয়ে গেছে আমার শ্বশুর বাড়ি থেকে, আমি সেরকম কোনো সাপোর্ট পাইনি এখনো পর্যন্ত। বিয়ে 2 বছর হতে যাচ্ছে, কোনো সাপোর্ট পাইনি। বরটাকে আমি ভালো পেয়েছি, এটাই যা। আর সমস্ত কিছু মা। এখনো পর্যন্ত বিয়ে হয়েছে, মা 10 টাকা দেবে, সেটাও মা। আমি মা ছাড়া আমার বাবা না কোনোদিন ভালোতে ভালো বলেছে, না খারাপে খারাপ বলেছে। বড় সুন্দর করে আগমনী শুট করেছিলাম আমি, মনে আছে আমার 2023-এ দাসনগরে একটা ব্যানার লেগেছিল, আমার বাবা সেখানে দেখেছে, বাস শুধু ঘরে এসে বলেছে আমি তোর ব্যানার দেখেছি, বাস। না সেটাতে ভালো লেগেছে, না সুন্দর লেগেছে, কোনো কিছু নাই। আমি আমার বাবার মুখে কখনো দেখিনি যে হ্যাঁ আমার মেয়ে এই করেছে, আমি এটাতে খুশি হই, এই জিনিসটা কখনো দেখিনি। আমি শুধু মাকেই দেখেছি, ওই যে কষ্টের মুখেও আমার মাকে দেখেছি, হাসির মুখেও আমি মাকে দেখেছি, কাঁদতে গেলেও ওই মা, সবকিছুতেই মা। এখনো পর্যন্ত চেষ্টা করবো সমস্ত খুশি আমি আমার মাকে দিতে পারি। আমি যতদিন বেঁচে রয়েছে, আমার আয়ুটা আমার মা নিয়ে থাকুক, বেঁচে থাকুক, সুস্থ থাকুক আমার সাথে। আমি এই যে যেখানে যাচ্ছি, আজকে এখানে এসেছি, মা জয়ন্তদার বাড়িতে যাচ্ছি, ভালো করে যা। তুমি
আরে আমি জয়ন্ত দা, আমার আমি- নাম বললে আমি নিজেই ভুলে যাই। আমি আমার লাইফের আরো একটা সব থেকে ভালো জিনিস, আমি এই মানুষটাকে পেয়েছি। এই মানুষটাকে আমার মাথার ওপরে পেয়েছি। আমি চাই সারা জীবন যাতে এই মানুষটা আমার মাথার ওপরে থাকুক, হাতটা দিয়ে থাকুক। ওনার আশীর্বাদটা আমার খুবই দরকার। দুজন কিন্তু মাথার উপরে থাকলে হ্যাঁ, তো একদম। মনে হবে। আমার নিজের দাদা নেই, আমি দাদাকে নিজের দাদা ভেবেছি, বৌদিকেও তাই। আমি চাই না কোনো দিন কোনো ভুল ত্রুটি হোক, আমাকে মাফ করে দিক, কিন্তু আমার কাছে যাতে থাকুক, কোনো দিন যাতে দূরে না যায়। আমি এইটাই চাইবো। তুমি থাকবে তো সারা জীবন? অবশ্যই থাকাটাই আমার কাজ। না আমার রাগ হয়, না আমার কষ্ট হয়, না অভিমান হয়, কিছুই আমার হয় না। খালি যখন তোরা পারফর্ম করিস, বেটার কিছু করিস, ভালো কিছু করিস, তখন আমার সবটাই আমি ভুলে যাই। কারণ আমার এটাই স্বপ্ন যে ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ কিছু করবে। আমার সঙ্গে তো কিভাবে আলাপ সেটা জানবো। হ্যাঁ, তার আগে একটুখানি কমেন্টস গুলো পড়ে নি। সেটা হলো, অয়ন লিখেছে এটাই চাই, ফ্যামিলি সাপোর্ট ইজ মাস্ট। অয়ন লিখেছে সাপোর্ট ছাড়া বড় হওয়া যায় না। একদম। কি বলেছে, তুই তো নিজেই একটা বাচ্চা। সত্যি বাচ্চা। অয়ন মুখার্জি লিখেছে ইউ আর দ্য সাপোর্টার অফ ইয়োর সেলফ, জাস্ট কিপ আপ দ্য কনফিডেন্স। ইয়েস। অলোক দাস লিখেছে গুড ইভিনিং। গুড ইভিনিং অলোক। এটাই হচ্ছে বিষয়, যে আমাদের পরিবার আমাদেরকে সাপোর্ট করবে, এটা আমাদের অনেক বড় পাওনা। বাট অনেক সময় পরিবার সাপোর্ট করে না, বাট একটা সময় যখন তারা জেদটা দেখে আমাদের, তখন কিন্তু একটা সময় তারা সাপোর্ট করতে বাধ্য হয়। এবং যখন দেখে আমার বাচ্চারা এই লেভেলে চলে গেছে, তখন সাপোর্ট না করে উপায়ও নেই। যাই হোক, তোর কাছে আসবো, যে তুই তো যা বললি সেটাতে তো মোটামুটি উত্তর পেয়ে। আচ্ছা, তোর সঙ্গে আমার আলাপ কিভাবে জানো বলতো? ওই তো 2026-এ 4th জানুয়ারি যেই তনুশ্রীর র্যাম শোটা হয়েছিল ওটা। আচ্ছা, তনুশ্রী র্যাম শো বলতে ওই দক্ষিণেশ্বরে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্টার আচ্ছা, আইকন। স্টার আইকন। স্টার আইকনের জন্য একটা কথা বলি, আমার ওকে একটু প্রমোট আমার করা দরকার। স্টার আইকন হচ্ছে আমাদের নর্থের একদম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে নেবে 10 পা এগোলেই রাস্তার ওপরে একটা স্টুডিও, যার নাম হচ্ছে স্টার আইকন ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও স্টুডিও। একদম রাস্তার ধারে বিশাল বড় ওয়েটিং রুম থেকে সরু একটা প্যাসেজ গিয়ে ডান দিকে একটা মেকআপ রুম, সাথে একটা কোয়ালিটি বাথরুম, এবং তার সাথে একটা বড় স্টুডিও যেখানে সমস্ত লাইটের সেটআপ আছে। আর ভাড়াও খুব একটা বেশি না, ওরা নতুন করেছে। একটা বাচ্চা ছেলে, ও লাইট সম্বন্ধে বোঝে, ছবিও তোলে। তো সবার কাছে অনুরোধ রইল, এখানে কাজ করো। স্টুডিওর নাম স্টার আইকন, একদম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে 10 পা মাত্র ডিস্টেন্স। যাই হোক, ওয়েটিং ফর ভিডিও সিগন্যাল কেন দিলে জানি না, দেখতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলে এসছে। যাই হোক, তো হ্যাঁ, তোর সাথে আমার ওখানে দেখা হয়েছিল। হ্যাঁ, ওখানে তোর একটা কিছু ঘটনা ঘটেছিল। তোর প্রথম শো ছিল বা এরম টাইপের কিছু একটা হ্যাঁ, ছিল। হ্যাঁ। কি হয়েছিল একটুখানি বল। মানে আমি ভেবেছিলাম যে এই ছোট একটা জায়গাতে র্যাম শো করতে হবে। মানে আমি তো মানে চিন্তায় পড়ে গেছিলাম যে কিভাবে করব লাইভে ফার্স্ট টাইম। 2 নাম্বার হচ্ছে এত ছোট জায়গা, তারপর স্যার ম্যাম আর একজন ছিল, তো এদের সামনে কিভাবে আমি মানে যাব, কিভাবে ওয়াক করব, সেই সব নিয়ে খুবই টেনশনে ছিলাম। আর স্যার আমাকে বলেছিল যে একদম চিন্তা করো না, একদম হাঁটো, যেভাবে হাঁটো সেভাবেই হাঁটো, ব্যাস। স্যার আমাকে শিখিয়েছে ফার্স্ট ওয়াক করা। স্যার আর আরেকটা দিদি ছিল, ক্যামেলিয়া দি, ওই দিদিটা। না, আমার যেটা মনে আছে আমি তোকে বলেছিলাম, এখানে এমন কেউ নেই যে তোকে মারবে, বকবে বা শাসন করবে। হ্যাঁ। এটা তোর নিজের জগৎ, যেমন তোর মনে হয় তেমন করে হাঁট। খালি এইভাবে এইভাবে এইভাবে, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং সত্যি তাই আমি নিজেও পরে ভাবছিলাম যে একটা 2.5 ফুট জায়গার মধ্যেও যদি আমাদের মনে সৎ চিন্তা থাকে, তাহলে একটা 2.5 ফুট জায়গাতেও একটা শো করা যায়, এবং সেটা পজিটিভিটি দিয়ে থাকতে হবে। ওটা করার জন্য আপনাদের কাছে পজিটিভিটি থাকতে হবে। পজিটিভিটিটা কি? যে আমি যখন করব, তখন আমাকে যেখানে জায়গা দেবে আমি সেখানেই করতে পারবো, তাই তো?
বাট আমি সেদিনকে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ সেদিনকে ওই শোভাবাজার রাজবাড়ির একটা মানে প্রোগ্রাম ছিল, প্রদ্যুতের প্রোগ্রাম ছিল। তো যে কারণে আমাকে আমাকে আর রুমা ম্যামকে তাড়াতাড়ি করে ফিরে যেতে হয়েছিল। বাট আমাদের মনটা কিন্তু ওখানেই পড়েছিল, তোদের ওখানে। সেই দিনকেই মনে হয় তোর সাথে আমার হ্যাঁ প্রথম হ্যাঁ, দেখা আমার হয়েছিল। সাথে ফার্স্ট আলাপ। তাই তো। তোর সাথে আমার ফার্স্ট আলাপ কিভাবে সেটা একটু শুনবো। আচ্ছা, তুই একটু কথাটা বল, আমি পেছনে একটুখানি টিভিটা চালাই ততক্ষণে, স্ক্রিনের দিকে তাকিয়ে বলিস। দাদার সাথে ফার্স্ট আলাপ আমার হচ্ছে পিউদির শুটে আমি গিয়েছিলাম অ্যাডভান্স হেয়ারস্টাইলের ক্লাসে। তো সেখানে একটা ইনসিডেন্ট হয়, তো যার জন্য থানা পুলিশ হয়। তো সেখান থেকে যাওয়ার পরে থানা পুলিশের ওখানে একজন দাদা আছে, যার শুটে আমি এর আগেও কাজ করেছিলাম গড়িয়াতে, সুরহিত ঘোষ, আর ওর সাথে দাদা গিয়েছিল। সেখানে আমার দাদার সাথে আলাপ হয়েছে, সেখান থেকে এখনো পর্যন্ত চলছে। মনে হয় ওটা 2024, তাই তো দাদা? ঠিক মনে পড়ছে। 2024। সারাদিনে এত ঘটনায় যাই তো ভুলে যাই। সেখান থেকে দাদার সাথে আলাপ এখনো পর্যন্ত কন্টিনিউ। চেষ্টা করব 2030-35 যত বছর থাকবে তত বছর আমার সাথে এইভাবে সম্পর্ক থাকবে। একদম একদম, আমিও। মানে তোর সাথে আমার মনে হয় মাঝরাত, মানে তখন মনে হয় মাঝ রাতে তখন বাজে ম্যাক্সিমাম 11:35-40। 11:35-40 দাদা আমার সাথে এইভাবে সম্পর্ক থাকবে। 11:35-40 তখন দাদার সাথে আমার কথা হয়েছিল। দাদা আমাকে বলছিল যে আমি তোকে হাওড়া পর্যন্ত কি ছেড়ে দেবো, এইরকম কিছু কথা হয়েছিল, ব্যাস ওইটুকু কথা। ফোন নাম্বারটাও নিয়েছি একজনের কাছ থেকে, আমি বলছি সেটা। ফোন নাম্বার নিয়েছিলাম, একটা দিদি ছিল, সে দিদিটার নাম আপাতত মনে পড়ছে না, সে ফেসবুকেই ছিল। সবার ফার্স্টে আমি বাড়িতে এসে দাদা ওখানে মনে হয় কাউকে নাম্বার দিয়েছিল, নাম্বারটা মনে মনে করে রেখেছিলাম। তারপর যেই বলেছে যে আমার ফেসবুকের আইডির নাম হচ্ছে জয়ন্ত দাশগুপ্ত জেডি বুড়ো বলে আছে, আমি বাড়িতে গিয়ে আগে, সেদিনকে আর বাড়ি ফিরিনি, তার পরের দিন বাড়িতে গিয়ে আগে সার্চ করেছি। সার্চ করার পর ফলোইং করেছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। তারপর একটা দিদির কাছে নাম্বার পেয়েছিলাম, দিদির কাছে নাম্বার পেয়ে তারপরে কথাবার্তা শুরু দাদার সাথে। আমার যেটা মনে আছে, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা বাচ্চা মেয়ে, সে, তার সাথে আমার আলাপ হয়েছিল এবং প্রতাপ স্যারের কাছে নিয়ে গেছিলাম তাকে। প্রতাপ স্যার তাকে দিয়ে শুটও করিয়েছিল এবং মেয়েটা দাঁড়িয়ে গেছিল, মেয়েটা ভালোই দাঁড়িয়ে গেছিল। তারপরেই হঠাৎ কোনো একদিন আমাকে রাত্রিবেলা কোনো একজন মেকআপ আর্টিস্ট মনে হয় আমাকে ফোন করে, না 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 ও না, একজন ছেলে মেকআপ আর্টিস্ট, নামটা বলছি না, ও আমাকে ফোন করে বলে, দাদা ফেসবুকে কি কাণ্ড হচ্ছে তুমি দেখেছো না কি? বলছে তুমি দেখো তাহলে বুঝতে পারবে। তো আমি দেখলাম, দেখার পরে দেখলাম যে একটা মেয়ে, আমাদের ইন্ডাস্ট্রির একটা মেয়ে একটা ছোট্ট অন্যায় করে ফেলেছে। সে অন্যায়টা নিয়ে তারা লাইভ করছে এবং মেয়েটাকে প্রচন্ড খারাপ খারাপ কথা সবাই বলছে। তো আমি তখন সঙ্গে সঙ্গে সেই রাত্রিবেলায় তাকে ফোন করি, মানে যে লাইভটা করেছে তাকে ফোন করি। সে আমার পূর্ব পরিচিত, আমার সাথে খুব ভালো সম্পর্ক তার। তো আমি তাকে ফোন করি, ফোন করার পর আমি তাকে বলি যে দেখ, কাউকে বদনাম করে তুই কি ভালো আছিস? সে অন্যায় করেছে, আমি বলছি সে অন্যায় করেছে, তার মানে এটাও না যে তাকে সুইসাইড করার মতন জায়গায় তুই পৌঁছে দিবি। একটা মেয়ের সেন্টিমেন্ট তোর থেকে বেশি ভালো তো কেউ বুঝতে পারবে না, তুই তো একটা মেয়ে। আজকে একটা মেয়ে যদি তোর এই সেন্টিমেন্টটা না নিতে পেরে সুইসাইড করে ফেলে, অ্যাটেম্প টু সুইসাইডও করে ফেলে, সেক্ষেত্রে তোরও কিন্তু খারাপ লাগবে, করিস না। তো যাই হোক, রাত্রিবেলা আমাকে কথা দিল লাইভটা বন্ধ করে দেবে এবং লাইভটা সে অনলিমি করে দিল। পরের দিন সকালবেলা আবার লাইভটাকে সে চালিয়ে দিল, আবার আমার কাছে ফোন আসতে শুরু করে দিল। আমি সমস্ত প্রবলেমটা সলভ করে দিলাম, সলভ হয়ে গেল। তারপরে একদিনের পরে বা দুদিন পরে যেটা আমি প্রবলেমটা আবার মেয়েটা নর্মালি ছিল, সব মিটে গেছিল, আমার যেটা মনে আছে মিটে গেছিল। হঠাৎ করে মেয়েটা আমাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে সে আমাকে থ্যাঙ্কস লেখে যে জেডি স্যার আর রুমা ম্যামের জন্যই আজকে আমি এই যাত্রায় সম্মানের সাথে বাঁচলাম, তোমাদের মতন মানুষ আমাদের পাশে থাকার জন্য আমরা থ্যাংক ইউ হ্যান কিছু। সেই লেখাটা পড়ে আবার ওর পেছনে লাগা শুরু হলো। তারপরে যখন এটা আবার হলো, তখন আমি এখান থেকে গড়িয়া থানায় ফোন করলাম।
পাটুলি থানায় ফোন করলাম, পাটুলি থানার অফিসার আমাদেরকে বলল ঠিক আছে আপনি আসুন, আমি ব্যাপারটা মিটিয়ে দিচ্ছি। ওদেরকেও ডাকা হলো, আমাদেরকেও ডাকা হলো। সেই দিনকেই মনে হয় তুই গেছিলি, সেই দিনকেই তোমাকে গেছিলি। আমি যখন শুনলাম তুই হাওড়ায় থাকিস, আমি বললাম তুই রাত্রি 11টার সময় এখন হাওড়া যাবি? আমি তখন বললাম তোকে কি আমি কোনো স্টেশনে নামিয়ে দেবো? তুই বললি না না দাদা আমাকে নামিয়ে দিতে হবে না, নাকি একটা বলেছিলি, তাই তো? তখন কেউ আমায় বারণ করেছিল না এর সাথে যেও না, এই জন্য আমার যাওয়া হয়নি। সেদিনকে ওখানটাই থেকে গেছিলাম। কেউ আমায় বলেছিল যে না এনার সাথে যেও না, তুমি সেফ নও। তো ওই জন্য তখন তো আর চিনি না, তখন বুঝতে পারিনি, তো যাইনি। সেই দিনকে ওখানেই থেকে গেছিলাম। তার পরের দিন আমি বাড়ি গিয়েছিলাম। তার পরের দিন বাড়ি গিয়ে আগেই সর্বফার্স্ট কাজ ছিল আমার যে ফেসবুকে গিয়ে সার্চ করা। আমি সেটা আগে করেছি। তারপরে একজনের কাছে ফোন নাম্বার পেয়েছি, তারপরে আস্তে আস্তে কথাবার্তা, দেখাশোনা, কথা, প্রত্যেকটা ইভেন্টে যেখানে যেখানে আমি পার্টিসিপেট করেছি সেখানে সেখানে তোমার সাথে দেখা, কথা, তারপর আস্তে আস্তে গভীর আমার সম্পর্ক তৈরি হওয়া, একটা পরিবারের মতো তৈরি হয়েছি। যে তোকে যেতে না করেছিল সেই কিন্তু আমাকে এখন আসতে যেতে প্রণাম করে। সেই তার আমাকে যেতে না বলেছিল, যে আমায় কথা বলতে না বলেছিল, যাদের সাথে যারা আমাকে বলেছিল যে এই মানুষটা এরকম বা বিভিন্ন রকমের কথাবার্তা, তাদের সাথেই আমার আর কোনো কথা হয় না। তারা যখন ফেসবুকে পোস্ট করে যে মডেল লাগবে, সেখানে যখন আমি ইন্টারেস্ট লিখি তখন আমাকে সে মানে তারাই আবার বলে যে আমার লাগবে না, আমার অন্য মডেল ঠিক হয়ে গেছে। তাদের সাথেই কোনো কন্টাক্ট নেই। এখন যার সম্পর্কে খারাপ বলেছে তার সাথেই আমার কন্টাক্ট, বিশেষ করে বিশেষ কেউ হয়ে না না, এটার মধ্যে আরেকটা ব্যাপার আছে। যে ইন্ডাস্ট্রিতে তারা কাজ করছে তাদের কাছে নেগেটিভিটি কি আছে, কেমন আছে, কতটা আছে আমি জানি না। কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিতে নেগেটিভ ছড়ানোর মতন একটা বিশেষ মানুষ আছে। সে মানুষকে ধরে ধরে বীজ পোতার মতন করে তার সবার মাথায় খারাপ কিছু ঢোকায়। বাট আমার মা একটা কথা বলে, বাবা যখন তোকে নিয়ে কেউ আলোচনা করবে তখন তুই ভাববি যে আভি তো মায় কুছ বান গয়া। বাট আমি এখনো কিছু হয়ে উঠতে পারিনি। বাট আমাকে নিয়ে একটু আলোচনা হয়, শুনি, ভালোই লাগে। আর আলোচনা একটাই হয় তো কি, এখনো যে আমি ইয়াং আছি সেটাই মানুষ বারবার আলোচনা করে। না, যে বেশি মেয়েরা কেন আসে এটা আলোচনা করে, কি এমন আছে ওর মধ্যে যাতে করে মেয়েরা এত বেশি মানে আসে, মানে মধুর মতো, মৌচাকের মতো যেন মৌচাক আছে আর সব মধুরা এসে এসে কেন আসে, এত মেয়ে কেন আসে, এটা হচ্ছে বক্তব্য। কি আছে ওর মধ্যে যাতে করে এত মেয়ে ওকে ভরসা করে, এত ইভেন্টে ডাকে, কি এমন আছে, এটা হচ্ছে বিষয়। শুধু মেয়েরা না, ছেলেরাও সবাই ভরসা করে। ভরসাটা অনেক দিনের ফল, একদিনের ফল না। যখন কেউ তার বিপদে পড়ে, বিপদ আসে, যখন কেউ আমাকে ফোন করে, মেসেজ করে, যোগাযোগ করার চেষ্টা করে, আমি কিন্তু একবারও মানে জানি না সে কেন আমার কাছে এসছে, সে আমাকে খারাপ কিছু বলেছিল কিনা, সে আমার অ্যান্টি লবির কিনা, আমি সব কিচ্ছু মনে রাখতে পারি না। আমি শুধু বুঝি একটা মানুষের বিপদ হয়েছে, তাকে আমাকে বিপদ থেকে রেস্কিউ করতে হবে, তাই তো? হ্যাঁ, এখনো অবধি ফ্যাশন ইন্ডাস্ট্রির সব থেকে গুড মোমেন্টস বলবি তুই। তার আগে একটু ইয়ে পড়ে নি, কমেন্টস পড়ে নি। ওভি রক লিখছে, বাবাই অসাধারণ মুহূর্তের আমার কাছে। ওভি রক লিখেছে, মানে ও আমাকে বাবাই বলে ডাকে। বাবাই কাকে, তুই আর তোদের মধ্যে কেউ বাবাই নেই তো? তাহলে আমাকেই বলেছে বাবাই আমাকে তো অসাধারণ একজন মুহূর্ত ডাকে, আমার কাছে। হ্যাঁ, আমাকে একজন বাবাই বলে ডাকে। ও তাহলে অভি রক তোর বাবাই না তো? না বাবাইদা না, না তো? জানি না, হ্যাঁ? জানি না। আচ্ছা, না সে আমাদের বাবাইদা থাকতেই পারে, তাতে কোনো অন্যায় কিছু না। আমাদের ইন্ডাস্ট্রিতে দু চারটে বাবাইদা থাকতেই পারে। এবার ছেলেদের জন্য কি, আর আমি আর কি করবো, আমি তো বুড়ো হয়েই গেলাম। যা, অয়ন মুখার্জি লিখেছে, একদম পজিটিভ ইজ মাস্ট। ইয়েস, পজিটিভ ভাইব সব সময় রাখবে, তোমাদের দুজনকেই বলছি। পজিটিভ ভাইবসটাই সাবজেক্ট। যে কোনো বিষয়ের উপরে খারাপটা হওয়ার জন্য খারাপ কিছুর মধ্যে থেকেও ভালো কিছু খুঁজে বার করতে হবে, সেটাই পজিটিভিটি। অয়ন লিখেছে, অনেক নেগেটিভ সিচুয়েশন আসবে জীবনে, বাট নেগেটিভটাকে পজিটিভ করে এগিয়ে যেতে হবে। একদম ঠিক। অয়ন মুখার্জি লিখেছে, মেক ইউর ডিসিশন অফ ইয়োর সেলফ। ইয়েস। পায়েল দেবনাথ লিখেছে, বিকজ স্যার রেসপেক্টস ওম্যান। ইয়েস, মেয়েদেরকে রেসপেক্ট দেওয়াটা
আমি ছোটবেলা থেকেই শিখেছি, আমি আমার মায়ের কাছে শিখেছি। আর আমরা এমন একটা প্রফেশনে আছি না, আমার একবার আমি ধুতি পরে একবার হাঁটছিলাম, তো কেউ একটা দূর থেকে আমার ছবি তুলেছে, ভিডিও করেছে, তো সেই ধুতিতে আমার থাইয়ের এতটা দেখা গেছে। সেটা নিয়েও একটা ট্রোল হয়েছিল যে জেডি সিডিউস করছে। আরে ভাই, আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি, আমরা সিডিউস করার জন্যই জন্মেছি। সবার মধ্যে থোড়ি না সিডিউস করার পাওয়ার থাকে, যার কাছে আছে তাকে নিয়ে তো মানুষ আলোচনা করবেই। তবে এমন এমন আলোচনা মাঝে মাঝে আমি শুনি আমার সম্বন্ধে, আমি নিজেই ঘাবড়ে যাই, যে আমার সম্বন্ধে আমি এতটা এতটা হাই প্রোফাইল মানুষ যে আমাকে নিয়ে লোক এই লেভেলের আলোচনা করে। যাই হোক, এটাও একটা পাওনা। অয়ন তারপরে অয়ন লিখেছে, এক্স্যাক্টলি দাদা আমার অনেক কাছের, দাদা আমার অনেক কাছের মানুষ। যাই হোক, অয়নের সাথে এখনো আমার কখনো সামনাসামনি দেখা হয়নি, এবং অয়নেরও খুব ইচ্ছা আমার সঙ্গে একদিন সামনাসামনি দেখা করবে। অফকোর্স একদিন আমাদের মধ্যে ঝাপ করে দেখা হয়ে যাবে অয়ন। তো যাই হোক, আমাদেরকে এগোতে হবে। হ্যাঁ, যেটা বললাম তোকে, যে কি যেন বললাম তোকে, জিজ্ঞেস করলাম, হ্যাঁ, ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড আমাদের এখনো অব্দি বেস্ট মোমেন্টস তোর কি? আমার সেরকম কোনো মোমেন্ট নেই, কোনো আনন্দ ব্যাড মোমেন্ট আছে। ব্যাড মোমেন্ট বলবি আগে, তুই পজিটিভ মানুষের কাছে এসেছি, আগে তোকে পজিটিভটা বলতে হবে। সেরকম কিছুই নেই, আমার কাছে সবকিছুই স্পেশাল, সবকিছুই নতুন। মানে এমন কোনো মুহূর্ত নেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে মুহূর্তটা তোর মনে হয়েছে যে হ্যাঁ, প্রচন্ড আনন্দের মুহূর্ত? হানি বাফনা, ওনার থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, এটাই আমার বেস্ট মোমেন্ট। এটাই হওয়া উচিত ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। আর কোনো এটাও good moment এটাও থাকবে না, হতে পারে না। আর এটাও হয়েছে প্রিয়া রাজের জন্য। ভেরি গুড, মানে ওর স্টুডিওতে যেটা অ্যাওয়ার্ড হ্যাঁ, পেয়েছি হানি বাফনা, ওনার হাত থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুতরাং গুড মোমেন্টস তো থাকতেই হবে। তার জন্য থ্যাংক ইউ প্রিয়া রাজ। ওদেরকে আমি, প্রিয়াকে, মানে কে মেয়ে কে আমার জামাই আর কে ছেলে কে আমার মেয়ে আমি জানি না, ওদের দুজনকেই আমি আমার ছেলে মেয়েই বলি। দুজনের ছবি ওখানে রয়েছে, ওই যে টাঙানো রয়েছে। ওরা ওইখানে এসে লাইভ করে গেছে। আগে ওদের শোতে আমি, সব শোতেই আমি যেতাম, ওদের জুন মাস অব্দি ওদের সব শোতেই আমি ছিলাম, কিন্তু জুনের পর থেকে আমার ব্যস্ততার লেভেলটা একটু বেড়ে যাবার দরুন আমি সবসময় যেতে পারি না। বাট আশা করছি এবছরে আবার ওদের সব কটা শোতে আমি যাব, অ্যাটেন্ড করব এবং সবার সাথে এনজয় করব। এবার তোর লাইফের বল, তোর লাইফে এখনো অব্দি ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড বেস্ট বেস্ট মোমেন্টস গুলো বল। বেস্ট এগুলোই যে আমি মায়ের সাথে গিয়েছিলাম, একটা জায়গায় শুটে গিয়েছিলাম, সেখানে আমি একটা মানে সেকেন্ড হয়েছিলাম, সেখানে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম মায়ের সাথে। এটা আমার সব থেকে বেস্ট, যে আমি আমার মাকে আমি বলতে পেরেছি যে আমি কিছু পেয়েছি, এটা পেয়েছি জীবনের ফার্স্ট অ্যাওয়ার্ড, যে হ্যাঁ আমি অ্যাওয়ার্ড পাই, মেমেন্টো পাই, সেগুলো আমার খুব মানে আমার কাছে স্পেশাল। আমি যেখানে যতটুকু সম্ভব আমি মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সব জায়গায় সম্ভব হয় না, শরীরটা ঠিক নেই বলে। এটা বেস্ট জিনিস। তবে আমি একটা জিনিস বলবো, এই ইন্ডাস্ট্রিটা যতটা ভালো, মানে ওই ভালোটা বাইরে থেকে যতটা মনে হয় যে খুব ভালো, কিন্তু এর পেছনটা খুবই খারাপ। আমি এটা বলবো না যে সবার সাথে এই জিনিসটা হয়নি, কারোর সাথে হয়েছে। খারাপটা বলছিস তো? হ্যাঁ, না, তোকে এখনো খারাপ আমি জিজ্ঞেস করিনি। তুই এগিয়ে যাচ্ছিস অনেকটা, তুই অনেকটা এগিয়ে যাচ্ছিস। আর আমি পজিটিভ মানুষ, আমি আগে পজিটিভিটি নিয়ে ঘাটাঘাটি করি। আমার কাছে নেগেটিভটা তো প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, নেগেটিভটাকে অ্যাচিভ করতে হয়, নেগেটিভটাকে অ্যাচিভ করতে পারলেই কিন্তু পজিটিভ আসে, তাই তো? নেগেটিভটাকে অ্যাচিভ করতে পারলেই পজিটিভটা আসে। যখন তুই প্রত্যেকটা, এই যে তোরা বলছিস না আমাদের পজিটিভ এমন কিছু নেই বা পজিটিভটা তোরা খুঁজে পাচ্ছিস না, আমি তোকে বলছি তোদের কাছে একটা পজিটিভ মোমেন্টস হচ্ছে যেদিন হয়তো তুই প্রথম শুট করেছিলি কারোর সাথে, যেখান থেকে হয়তো তুই 4টে স্টেপ এগিয়েছিস, যেদিনকে তুই প্রথম হয়তো কারোর হাত থেকে অ্যাওয়ার্ড পেয়েছিস, যেদিনকে তুই জেডি দাদার সাথে তোর প্রথম দেখা হয়েছে, যেখানে তুই তাকে বলছিস যে তোর তারপর থেকে সবকিছু এই হয়েছে, ওই হয়েছে, ভালো হয়েছে, গুডস বিহেভ হয়েছে, এটা ভালো মোমেন্টস না, খুঁজে বার করে নিতে হয়।
ভালো মোমেন্টস খুঁজে বার করে নিতে হয়। যেমন আমি গতকালকে লাইভে বলেছিলাম, আগের দিনের লাইভে, যে 2025-এ অনেক কিছু খারাপ হয়েছে মানুষের জীবনে, আমার জীবনে কিন্তু প্রচুর ভালো হয়েছে। তার বিনিময়ে আমি দুটো বাচ্চাকে পেয়েছিলাম গত সপ্তাহে যারা লাইভ করেছিল। একটা হচ্ছে কি নাম ভুলে গেলাম, একটা সুতপা, আর একটা হচ্ছে ওই কি যেন নাম, রাজ না কি নাম ওর। তো দুজনের ক্ষেত্রেই এই যে ওদের সাথে আমার যোগাযোগ, এবং আমার সাথে যোগাযোগ যখনই কারুর হয়, আমি কিন্তু তার মনের ভেতরে একটা অদ্ভুত বীজ পুঁতে দিই। বীজটা হচ্ছে উন্নতির নেশা। আমি প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে, আশা করি তুই এর মধ্যে একমত হবি, উন্নতির নেশা আমি মানুষের মাথার মধ্যে একটা বীজ পুঁতে দিই, যে আমাদের কোনো ভ্যালু নেই, আমাদের ভ্যালু আছে যদি আমরা কিছু করে দেখাতে পারি। এটাকে বলে উন্নতির নেশা। আমি কিন্তু উন্নতির নেশাটা মাথার মধ্যে ঢুকিয়ে দিই। এবং ওই সুতপা বলে বাচ্চা মেয়েটা আমাকে যেদিনকে প্রথম ও শো করবে, তখনও ভাবেনি, আমি ওর মাথায় ঢুকিয়েছি তুই একটা শো করতে পারবি, সেই শোতে আমি আসবো। স্যার তুমি আসবো? হ্যাঁ আসবো। এবং সেদিন সে একটা শো করে, এবং সেই শোটা অ্যাভারেজ 5-এ 4.25 আমি দিয়েছিলাম আমার র্যাঙ্কিংয়ে। সো ভালো কিছু না খুঁজে বার করে নিতে হবে, ভালো কিছু টেনে নিয়ে আসতে হবে, ভালো কিছুই তোকে ভাবতে হবে যে আমার জীবনের ম্যাক্সিমাম জিনিসই পজিটিভ, সামথিং কিছু আমার জীবনে নেগেটিভ আছে, সেটা তুই মানুষের সাথে শেয়ার করতে পারিস। এবার নেগেটিভের জন্য প্রথম তোর কাছে আসছি। তোর সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা শুধু নাম বাদ দিয়ে তুই সেটা বলতে পারবি, কারণ তুই যেটা বলবি সেটাতে আরো দুটো মডেল সেখানে সেফ সাইড হবে, মানে তারা আর ওই ভুলটা করবে না বা ওইখানটায় যাবে না। বল। আমার লাইফে এরকম নেগেটিভ এক্সপিরিয়েন্স একটা অর্গানাইজারের সাথে হয়েছে। মানে রেজিস্ট্রেশন আমার কাছে একরকম ছিল, অন্যের কাছে আরেক রকম, আরেকজনের কাছে আরেক রকম, মানে এরকম একদম। এটা তোর কাছে ব্যাড মোমেন্টস? হ্যাঁ। এটা ব্যাড মোমেন্টস কি হলো? এখানে ব্যাড মোমেন্টস আছে, মানে সিনেমা চালু হওয়ার পরে কখনো সিনেমা দেখতে ঢুকেছিস? কখনো ঢুকিস নি তো? না। সিনেমা চালু হয়ে যাওয়ার পরে টিকিটের দামটা 500 টাকার টিকিট 100 টাকাতেও পাওয়া যায়। কেন বলতো? তখন আর সিনেমাটার টিকিটটা কাটার কেউ লোক থাকে না, যা আসে সেরকম ভাবে তোর সাথে তুই শুটটা হয়তো 1 মাস আগে, 1.5 মাস আগে বা 2 মাস আগে হয়তো সেই শুটটা তুই বুক করেছিলি, তখন তো রেজিস্ট্রেশন ছিল 3000 টাকা। অনুষ্ঠানের আগের দিন বা 2 দিন আগে তার কাছে ক্যান্ডিডেট কম আছে বেশি আছে আমি আলোচনায় গেলাম না, দেখা গেল যে তুই যদি ওখানে শুট করতে আসিস, একটু জল খা, তুই যদি শুটটা করতে আসিস সেক্ষেত্রে তার তো 1500 টাকা হলেও আসবে, 1500 টাকা হলেও আসবে। তখন মানুষ বলে ঠিক আছে চলে এসো। এগুলো কখনো ধরতে নেই, উল্টোটাও হয়। আরেকটা ব্যাড মোমেন্ট আছে, বল। সেটা হচ্ছে মানে আমারই কিছু ক্লোজ ফ্রেন্ড, সে আমাকে মানে সবসময় মানে এগিয়ে দেওয়ার জায়গায় বলতো যে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু করতে পারবি না নিজের লাইফে। তাদেরকে আমি দেখাতে চাই যে আমি তাদের থেকে বেটার লাইফ ডিজার্ভ করি। নামটা রাখলে এখানে রাখতে পারিস। হ্যাঁ, তারপরে বল যেটা বলছিলি, কফিটা নিয়ে নে। আমি কারোর নাম বলতে চাই না, তো আমি তাদেরকে দেখাতে চাই যে আমি এই জায়গায় আছি, আর উপরে যাবো তো নিচে যাবো না, এরকম একটা ব্যাপার। আমারই খুব ক্লোজ ফ্রেন্ড, মানে আমরা একসাথে খেয়েছি, উঠেছি, বসেছি, এরকম। তাদের নাম বলতে চাইছি না। আচ্ছা, তো শেষ হয়েছে? হ্যাঁ। আমি বলি, কাউকে দেখানোর জন্য কিছু করো না, নিজের উন্নতির জন্য করো, জগৎ দেখে নেবে এমনি। আর তুই যদি ভাবিস কাউকে দেখানোর জন্য কিছু করবি, তাহলে তুই যদি দেখাতে না পারিস তাহলে তুই ডিপ্রেশনে চলে যাবি, এবং তোর দৌড়টা না অনেক জোরে দৌড়বি। তুই কাউকে দেখানোর জন্য কিছু করলে তুই ভুলভাল করে ফেলবি।
তোর মনে হবে আমি যদি না পারি ও আমাকে নিয়ে সমালোচনা করবে, আমাকে পারতেই হবে, নার্ভ ফেল করে যাবে, তুই ভুল কাজ করে ফেলবি। বাট যে তোকে আটকেছে সে তোর সব থেকে বড় ফলোয়ার। যে তোকে আটকেছে সে তোকে সেই ইন্সপিরেশনটা দিয়েছে যে ইন্সপিরেশনে তুই এগোতে পারবি। সেই মানুষটাকে থ্যাঙ্কস দিবি, দিয়ে মাইন্ড থেকে তাকে ফরগেট করে দিবি, তাকে উড়িয়ে দিবি। শুধুমাত্র নিজের উন্নতির জন্য কাজ করবি, শুধু নিজের কেরিয়ার তৈরি করার জন্য এগোবি। কে কি বললো না বললো কিচ্ছু এসে যায় না। আজকে যদি উত্তরটা সঠিক তুই দিতে পারিস, একটা মাথার মধ্যে একটা জিনিস ঢুকিয়ে নে, রাখ ফোন। সেটা হলো ইতিহাস প্রশ্ন মাথায় রাখে না, প্রশ্ন কিন্তু মনে রাখে না। কি মনে রাখে জানিস? উত্তর। বোঝাতে পারলাম কথাটা? বুঝতে পারিসনি? ইতিহাস কখনো প্রশ্ন মনে রাখে না, উত্তরটা মনে রাখে। আমি তোকে বলেছি ভাই তুই জীবনে কিছু করতে পারবি না, পারবি করতে? এই কথাটা যে আমি প্রশ্ন করেছিলাম এটা কেউ মনে রাখবে না, কিন্তু তুই নোবেল নিয়ে বেরিয়ে চলে গেলি, ওটা হচ্ছে তোর, ওটা উত্তর, ওইটা মানুষ মনে রাখবে। কিন্তু প্রশ্ন যে করেছিল তাকে মানুষ ভুলে যাবে। প্রশ্ন মনে থাকে না কারোর। ইতিহাস উত্তরটাকে মনে রাখে, প্রশ্নটাকে না। সুতরাং তোর যে বন্ধু তোকে এগোতে বাধা দিচ্ছে বা বাধা দিয়েছে বা এটা বলার চেষ্টা করেছে যে তোর তারা কিছু হবে না, থ্যাংক ইউ ভেরি মাচ এই সাপোর্টটা করার জন্য। এটা তোর একটাই উত্তর হবে, বা একটা মিষ্টি হাসি। তুই হাসলে তো অনেকেই গড়িয়ে ফড়িয়ে পড়ে, আমি শুনেছি, অনেকেই গড়িয়ে ফড়িয়ে পড়ে আমি শুনেছি। তো সেরকমই একটা মিষ্টি হাসি দিবি, আর এই হাসির মধ্যে এরকম একটা থাকবে, বুঝেছিস? একটা প্রাণ খোলা হাসি দিবি। সে মালটা ভাববে তো হাসছে কেন, চেষ্টা করলাম মালটাকে একটু ঝাঁঝিয়ে দিতে, সালা হেসে উড়িয়ে দিল। উল্টো দিকের লোককে ফাটাতে হবে, উল্টো দিকের লোকটাকে ফাটাতে হবে। তো দেখ আমরা ভাই, আমরা আর্টিস্ট, আমাদের চাল চরণ হাব ভাব সবকিছুর মধ্যে একটা ব্যাপার থাকে, তাই তো? আমাদের তো একটা অ্যাটায়ার থাকে। আমরা সেজে যখন পারফর্ম করতে যাব হাঁ করে লোকে আমাদের দিকে দেখবে, তো উল্টো দিকের লোক তো আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে, আমরা যাতে কিছু না করতে পারি সেটা চেষ্টা করবে। সে চেষ্টা করুক, আমি পাত্তাই দেবো না, নাম্বারই দেবো না। হ্যাঁ, যে দেবতাকে ভালোবাসিস, যে দেবতাকে স্মরণ করিস, নিজের বাবা মা, যে দেবতাকে স্মরণ করিস, তাকে একটাই কথা বলবি, যেটা আমি করব তোমার অনুমতিতেই যেন করি, যেটা আমি করব সেটা যেন ভালোই হয়। আর এটাও শুনে রাখ, যা হয় সব ভগবানের ইচ্ছেতে হয়। প্রত্যেকটা জিনিস ভগবানের ইচ্ছেতেই হয়। আজ যদি তোরা এই জায়গাটাতে এসে পৌঁছানোর আগে সারা কলকাতা জ্যাম হয়ে যেত, কোথাও একটা কারফিউ হয়ে যেত, কোথাও একটা ঝামেলা হয়ে যেত, তোর পরিবারের কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত বা কোনো রকম অসুবিধা হয়ে যেত, তোদের বাড়িতে, পাড়ায় বা ফ্ল্যাটে বা কমপ্লেক্সের ভেতরে বা বাইরে কোথাও একটা এমন ঘটনা ঘটতো তোরা আসতে না পারতিস। তার মানে ভগবান যখন যেটা করান, ভগবান বুঝেই করান যে এটা দরকার, একে এই পর্যন্ত পৌঁছতে হবে, একে এই অবধি পৌঁছতে হবে। এটাই ভগবানের সব থেকে বড় ক্যালকুলেশন। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে শুনেছি যা হয় ভালোর জন্যই হয়। কে আটকালো? ড্যাশ, মনের ভেতর থেকে বলবি ড্যাশ, ঠিক আছে? দেখবি একটা পাওয়ার চলে এসছে। আজ হয়তো আজকে এখানে না আসলে আমি মানে সারাক্ষণ ধরে ভাবতেই থাকতাম, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই থাকতাম, কিন্তু আজকে এখানে এসে আমি এই প্রশ্নগুলোর পুরো একদম ভালোভাবে উত্তর পেয়ে গেছি। একদম, এটাই হচ্ছে উত্তর। যে জ্বলছে জ্বলতে দাও। যে জ্বলে সে খানিকক্ষণ পর তো ফুরিয়ে যায়। ভাব, হ্যাঁ, তুই কিছু একটা জ্বালিয়ে দে, একটা মোমবাতি শেষ হয়ে পৃথিবীর যায়। যে কোনো জিনিসই, হ্যাঁ, যেটা জ্বলবে সেটা খানিকক্ষণ পরে গলবে, খানিকক্ষণ পরে শেষ হয়ে যাবে। কিন্তু যে জ্বালিয়েছে, যার জন্য চলছে, সে কিন্তু ঠিকঠাক থাকবে। হ্যাঁ, ব্যাস। প্রত্যেকটা জিনিসের মধ্যে থেকে পজিটিভিটি খুঁজে বার করতে হবে, পজিটিভিটিটাকে টার্ন করতে হবে। খারাপ বলে কিচ্ছু হয় না,
যেটা খারাপ ভগবান দেবেন, ভেবে নিবি ওই খারাপের পেছনে কিছু ভালো কিছু লুকিয়ে আছে, কিছু ভালো লুকিয়ে আছে। যাই হোক, এবার তোর ক্ষেত্রে তুই এটার যে প্রশ্নটা ওকে করেছিলাম সেটা তোকে করলাম। খারাপ বলতে সর্বপ্রথম যে দিদি আমাকে সাজিয়েছিলেন, সে আমাকে বলেছিল তুই ভালো করে পোস্ট দিতে পারবি না, তুই আমাকে ফোনে গুগল থেকে ডাউনলোড করে খেতে খেতে কথা বল। গুগল থেকে ডাউনলোড করে করে আমাকে পোস্ট দেওয়া শিখিয়েছিল যে এইভাবে পোস্ট দিবি, ওইভাবে পোস্ট দিবি। এখনো পর্যন্ত আমি দেখেছি ফেসবুকে সবাই প্রফেশনাল মডেল খোঁজে। এই প্রফেশনাল জিনিসটা সবাই যদি মানে এই জায়গাতে সবাই যদি প্রফেশনাল খোঁজে, যারা নতুন ইন্ডাস্ট্রিতে আসলো তারা কি করলো, তারাও তো কষ্ট করে সেজেছে, ছবি দিয়েছে, তারাও কিছু না রেজিস্ট্রেশন চার্জ দিয়ে কাজ করছে। তো তাদের কোনো মূল্য নেই। এখন সবাই দেখেছি মানে গোটা ফেসবুক খুললে মেকআপ আর্টিস্ট আর কি লেখে প্রফেশনাল মডেল লাগবে এই বাজেট, কোনো আনপ্রফেশনাল মডেল এখানে কমেন্ট করবে 500 টাকা 1000 টাকা, কিন্তু প্রফেশনাল লাগবে যে ভালো পোস্ট দিতে জানবে। আরে নতুন কারো কিছু ট্রাই করো, যে নতুন যারা এসছে তাদের কাছেও কিছু ট্রাই করো, তারাও নিশ্চয়ই কিছু পারে, তাদের প্রোফাইল ঘেটে দেখলেও দেখতে পাবে যে হ্যাঁ তারা কাজ করেছে, তারা যে একদমই কিছু জানে না এইটা তো নয়, পারে তারাও। কিন্তু নতুনদের সেরকম কাজ করে দেওয়ার সুযোগটা দেয় না। নতুনদের যখনই কাজ করার সুযোগটা দেয় তখনই বলে যে রেজিস্ট্রেশন চার্জ করতে হবে। রেজিস্ট্রেশন চার্জ সেগুলো আবার 2500 টাকা, 3000 টাকা, এই চার্জ দিয়ে কাজ করো, তাহলে তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, তারপরে তুমি কাজ পাবে। যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেই সার্টিফিকেটের কি ভ্যালু আছে কিছুই ভেবে দেখেছিস? ওখানে শুধু ভ্যালু আছে কিনা না, ওখানে শুধু অর্গানাইজারের নাম থাকে, কে শো মানে কে পার্টিসিপেট করছে তার নাম থাকে, বাস। আদার্স বাই কিচ্ছু থাকে না, কোনো কিছু থাকে না। কিন্তু রেজিস্ট্রেশন চার্জ 2500 টাকা। কি জন্য না, তোমাকে ডিজাইনার ড্রেস দিচ্ছে, জুয়েলারি দিচ্ছে, এটা। কিন্তু ওখানে কেউ প্রফেশনাল মডেল কাজ করবে না, সব ফ্রেশার। আমরাও চাই যে আমরা নতুন যে কাজ করছি, ও যেমনি কাজ করছে 2025 থেকে, তো ওর 1 বছর হচ্ছে, আমিও চাই যে ও রেজিস্ট্রেশন ছাড়া কাজ করে। আমরা এখানে ইনকাম করতে এসেছি, ইনকাম করে নিজের মুখটাকে মানে যাতে সবাই সব ভিড়ে যাতে চেনে যে হ্যাঁ এ কাজ করছে। এখানে আমি একটা কথা বলি, আমি যদি কাজটা না জানি আমাকে কি কেউ কাজে নেবে? প্রথমে তো নিজের প্রোফাইল তৈরি করতে হবে, তার জন্য তো রেজিস্ট্রেশন দিতেই হবে। সেটা কি স্যার ঠিক বললাম? এটা আমারই তৈরি করা একটা নেগেটিভ সাবজেক্ট। মানে প্রচন্ড ঝাল দিয়ে রান্না তৈরি করে ভেবেছিলাম খাবো, কিন্তু ঝালটা এমন পরিমাণে দিয়ে দিয়েছে যে নিজেও খেতে পারছি না, আর পাড়ার লোকেরও চোখ জ্বলছে। এই ঘটনাটা সেরকম হয়েছে। আমি প্রথম মানুষ যে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে পোর্টফোলিও ওয়ার্ডটাকে ডিলিট করে দিয়েছিলাম। আচ্ছা, আমি খারাপ লোক, আমি এটা জানি, আমি প্রথম লোক। কারণ আমি কোনো একটা জায়গায় তো মেয়ের বাবা, তো আমি সবসময় এটা চেয়েছিলাম যে সবার কাছে তো পয়সা থাকে না, আর একটা সময় পোর্টফোলিও করে মানুষ 30,000, 35,000, 40,000, 50,000, 1 লাখ টাকা মানুষ পোর্টফোলিওর জন্য খরচা করত। তো আমার ধারণা এটা ছিল যে এই বাচ্চাগুলোকে যদি আমি পোর্টফোলিওর টাকাটা বাঁচিয়ে দিতে পারি, তার জন্য প্রতি সপ্তাহে একটা করে ফটো ওয়াক করতাম, যে ফটো ওয়াকে সবাই আসতো এবং সেখানে 50টা ফটোগ্রাফার থাকতো, তারা সবাইকে ছবি তুলে দিত এবং প্রতি সপ্তাহে তাদের একটা বা দুটো ড্রেসে পরে তাদের ছবি হতো। এবং এখানে আমার নিজেকে সান্ত্বনা দেওয়ার মতন একটা ওয়ার্ড ছিল, সেটা হলো এই বাচ্চাগুলো শুধু দুটো ছবিই পাচ্ছে না, সেখানে 50টা ফটোগ্রাফারের সাথে কানেক্ট হচ্ছে। বাট এই করতে একটা সময় দেখলাম ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি থেকে পোর্টফোলিও কথাটা হারিয়ে গেল। আজকের ডেটে সেই পোর্টফোলিওটাই আমারই 2020 সালে আমি নিজে তো শুট করতাম, 2016, 17, 18 সালে আমি করতাম, বাট আমি কোনোদিন রেজিস্ট্রেশন নিয়ে করিনি। আমি প্রথম মানুষ হয়তো ওই সময়কার, তখন আমি কাউকে চিনতামও না সেরকম ভাবে, যে আমি আমার বাড়িতে এখন যেখানে আমরা বসে আছি এইখানে শুট হতো, রুমা ম্যাম কাউকে সাজাতো আর অনেক ফটোগ্রাফারকে ডাকতাম, তারা এসে এখানে ছবি তুলতো। আর
ছবি যখন তারা তুলতো, সেই মেয়েগুলো ভাইরাল হয়ে যেত, সেই মেয়েগুলো মার্কেটে কাজ করতে বেরিয়ে যেত। এবং সেই মেয়েটা যখন বাড়ি যেত তখন তার হাতের মধ্যে একটা খাম দিয়ে বলতাম, মা এটা তোর কাছে ব্লেসিংস, নট তোর কাজের রেমুনারেশন, ইটস এ ব্লেসিংস। তারপর থেকে তারা জীবনে কাজ করতো এবং বড় জায়গাতেও গেছে। প্রচুর মানুষ, আমাদের প্রোফাইল দেখলেই বুঝতে পারবেন। এইখান থেকে না কখন যে পোর্টফোলিওটা উড়ে গেল জানতেও পারলাম না। এখন যেটা হয়, এখন আমরা কি করি, এরকম রেজিস্ট্রেশন দিয়ে শুট করি, রেজিস্ট্রেশন দিয়ে শুট করে সেখান থেকে 5টা ছবি, 10টা ছবি, একটা রিলস, এক প্যাকেট খাবার আর সার্টিফিকেট একটা সার্টিফিকেট যেটার কোনো ভ্যালু নেই, আর একটা মেডেল। একটা মেডেল যেটা জানি না এটা কোন পাগলের এটা বুদ্ধি। মেডেল হচ্ছে সবসময় স্পোর্টস অ্যাক্টিভিটিসে মানুষ ব্যবহার করে। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড। একটা মেডেল গলায় ঝুলিয়ে দিল, যেটার মধ্যে একটা মেডেল, তার মধ্যে একটা কাগজ দিয়ে নাম লেখা, নাম নামটা লেখা। একটা সার্টিফিকেট যেটা প্রিন্ট করতে অনলি 5 to 7 রুপিস লাগে, যেটা ডিজাইনটাও এত পুয়ার কোয়ালিটি যে যেটা কেউ বাড়িতে গিয়ে রাখেও না, নিয়ে যেতে হারিয়ে ফেলে, অথবা মানুষ রাখে একটা সময় সেটাকে নষ্ট করে ফেলে। সে সার্টিফিকেটটার কোনো ভ্যালু থাকে না। এটাই হচ্ছে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির সব থেকে বড় নেগেটিভিটি, যেটার জন্যই আমি বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছি একটা সঠিক জায়গা তৈরি করার, যেখানে মানুষ রেজিস্ট্রেশন দিয়ে কাজ করবে না, সেখানে মানুষ বাড়ির বাইরে বেরোলে টাকা আয় করে নিয়ে আসতে পারবে। আমরা বেরোবো মানে, শুট করতে বেরোবো মানে পয়সা নিয়ে বাড়িতে ঢুকবো। এটাই আমার স্বপ্ন। এটা করার জন্যই হয়তো আমি ব্যাক অফিসে ননস্টপ কাজ করে যাচ্ছি। দেখা যাক, ভালো কিছু করতে অনেক সময় লাগে। বুর্জ খালিফা তৈরি করতে কয়েক বছর লেগেছিল, কিন্তু আজ সেটা বুর্জ খালিফা। আমারও মনের ভেতরে সেটা বিশ্বাস আছে। মাত্র আমার ইন্ডাস্ট্রির বয়স 13 বছর। আশা করছি আরো 5 বছরের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে একটা সঠিক ব্যাকরণে, একটা সঠিক গ্রামার তৈরি হবে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। এটা আমি আশাবাদী। যতই খারাপ লোক থাকুক আর যতই তোর বন্ধুর মতন পেছনে টেনে রাখা মানুষ থাকুক, পজিটিভ তো আমাদের সাথে হবেই, কারণ আমরা পজিটিভিটি বিতরণ করতেই এসেছি। নে কন্টিনিউ। ও তোর কথাটা টেনে নিয়েছিল, তুই বলছিলি। তো এই যে এই যে ইন্ডাস্ট্রিটা, কেউ মানে নর্মাল যারা ফ্রেশার কাজ করে তাদেরকে নেয় না, যে এরা কিছু পারবে না, এদের দ্বারা হবে না, এ পোস্ট জানে না, রিলস তৈরি করতে জানে না। কিন্তু কেউ প্রোফাইল ঘেটে দেখে না যে হ্যাঁ এ কাজ করেছে, এর আগেও কাজ করেছে। আরো একটা কথা বলে রাখি, আমার প্রোফাইল লক করা থাকে এই কারণে, কিছু মানুষ আছে যারা মানে কি বলবো, এখানে তো আর কথাটা ইউজ করতে পারছি না, কিছু ছেলে আছে, ফটোগ্রাফার আছে, তারা মানে নিজেরা ছবি তুলে সেটাকে মানে উঁচুতে উঠতে চায় না, কিন্তু যারা ছবি তুলে প্রোফাইলে রাখা আছে সেখান থেকে ছবি নিয়ে অন্য জায়গায় লিখেছে যে হ্যাঁ নিড মডেল, আউটডোর শুট, মানে এইরকম ছবি নিয়ে প্রায় কয়েকবার আমার ছবি নিয়ে এরকম করা হয়েছে, যার জন্য আমি প্রোফাইলটা লক করে রাখি, যার জন্য কোনো মেকআপ আর্টিস্ট। জাস্ট এখানে কথাটা আটকালাম। এতে তোর কি এসে যায়? তোর ছবি আমার ভালো লেগেছে, তার মানে তোর কাছে তোর মধ্যে ভালো লাগার মতন কিছু আছে? তোর ছবিটা যদি আমি নিয়ে একটা বিজ্ঞাপন করি, তাতে তোর লস না লাভ? এখন আমি একটা কথা বলি, আমার ছবি নিয়ে তো ফেক আইডিও বানিয়েছে, তাতে আমার কিছু যায় আসে না। ফেক আইডি কার হয় জানিস? দে আর সেলিব্রিটিস, তাদের ছবি নিয়ে ফেক প্রোফাইল হয়। হ্যাঁ, আর যাদের ছবি নিয়ে নিড মডেল, আউটডোর শুট এরকম লিখে রাখে, এরকম ছাড়ে, এবং অন্য মেকআপ আর্টিস্ট কাজ করে এবং সেই মেকআপ আর্টিস্টের কাজের নাম না দিয়ে মানে যে ছাড়ছে ছবিটা নিয়ে যে এইরকম মডেল লাগবে ব্রাইডাল শুটের জন্য, মেকআপ আর্টিস্ট আমি, মানে ছবি নিয়ে অনেক উল্টোপাল্টা কাজ হয়েছে বলে এখন আপাতত প্রোফাইলটা লক করে রাখি। ঠিকঠাক সবকিছু হয়ে গেলে আমি প্রোফাইল খুলে রাখবো তারপরে।
না, আমার প্রোফাইল লক নেই, আমার প্রোফাইল সবসময় ওপেন আছে। সব থেকে বড় কথা, তোকে অনেক ক্লাস করাতে হবে। সেটা হলো, প্রথম তোকে পজিটিভিটি আর্ন করতে হবে, নেগেটিভিটি বর্জন করতে হবে। তোর মধ্যে নেগেটিভিটির পার্সেন্টেজ বেশি আছে, যে কারণে তুই ঘুরে ফিরে নেগেটিভিটিতে চলে যাচ্ছিস। তুই যেটাকে নেগেটিভ বলছিস সেটার মধ্যে কতটা পজিটিভিটি আছে দেখ। তুই সেই মানুষ, তুই সেই সুন্দরী, তুই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে সেই মডেল, যে মডেলের ছবি নিয়ে পোস্টার তৈরি হচ্ছে, সেই মডেলের ছবি নিয়ে মেকআপ আর্টিস্ট বলছে আমার, ফটোগ্রাফার বলছে আমার, বা বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে। রিক্সার পেছনে, অটোর পেছনে, দোকানে, লরির মধ্যে, সিগারেটের প্যাকেটের মধ্যে যাদের ছবি দেয়া থাকে তারা কারা? সবাই সেলিব্রিটি। যার ছবি চোখে পড়বে সে সাকসেস। যার ছবি মানুষ 1000টা ছবির মধ্যে খুঁজে বার করবে সে সফল। কাট অডিও কমা। সে যার ছবি মানুষ খুঁজে বার করে নেবে, যার ছবি মানুষ খুঁজে বার করে নেবে, যার ছবি মানুষ খুঁজে বার করে নেবে, সেই মানুষটা সফল। এটা ভাব, এটা ভাব। আর আমাদের কাছে 30 মিনিট সময় আছে মাত্র। বোঝাতে পারলাম? তোর ছবিটা রুমা ম্যামকে 10টা মানুষ চিনত। প্রতিদিন রুমা দাশগুপ্ত এত বড় সেলিব্রিটি নয় যার ছবি নিয়ে প্রতিদিন অ্যাভারেজ 5টা প্রোফাইল তৈরি হয়, ফেক প্রোফাইল। 5টা প্রতিদিন। 4টে জানতে পারি না, 1টা জানতে পারি। তার মানে রুমা দাশগুপ্ত কিন্তু আজকে অনেক পপুলার, অনেক পপুলার। রুমা দাশগুপ্ত খারাপ কিছু লিখলে মানুষ এসে বলে, ও ম্যাম তোমার নাম করে এরকম লিখছে। তোর জন্য, তোর ছবি দিয়ে যদি কেউ এই জিনিস করে, মডেল চাই, হ্যান ত্যান, এটা ওটা, তাহলেও ভেবে নিবি সেটা ভগবান তোকে আশীর্বাদ দিয়েছে যে তোর ছবিটা কেউ নিয়ে কাজে লাগাচ্ছে। একটাও যদি তার মডেল ওঠে, তার যে ব্লেসিংস, তার তো একটা ব্লেসিংস আছে। কারুর যদি একটা উপকার হয় তার একটা ব্লেসিংস আছে, 0.000.1%, সেইটা তুই পাবি। তোর ভবিষ্যৎ পাবে, তোর যে ছানাপোনা হবে তারা পাবে। আর্ন কর, এটা আর্ন কর। আর কোনো কিছু, চোরকে কখনো তালাচাবি দিয়ে আটকানো যায় না। এই যে আমরা তালাচাবি বাড়িতে দিই না, চোরকে কখনো তালাচাবি দিয়ে আটকানো যায় না। সে শিক কেটে ঘরে ঢুকে যাবে, তালার মধ্যে অ্যাসিড ফেলে দেবে, যে করে হোক তালা খুলে দেবে। তালার চাবি তৈরি করতে যত কসরত করতে হয়, তালা খুলতে তার থেকে অনেক বেশি কম লাগে। সেই রকমই একটা জায়গা বানাতে অনেক সময় লাগে, কিন্তু সেই জায়গা থেকে মানে কি বলবো আমি, সেই জায়গাটায় নিজেকে ব্যালেন্স করতে সময় লাগে, হ্যাঁ, নিজেকে উন্নতি করতে সময় লাগে। দ্যাট ইজ মানে একটু মানে অর্জন করতে অনেকটা টাইম লাগে। যদি একবার কিছু খামতি থেকে গেল বা কেউ একটা খারাপ বলে দিল, ওই সম্মান সাথে সাথে সব নষ্ট। ওই যে এত বছর ধরে যে তুমি কাজ করেছো, কেউ ওটা মনে রাখবে না। ওই যে তুমি খারাপটা করেছো ওটাই মনে রাখবে। এটাও আর একটা উদাহরণ দিলাম যে ওর মাথার মধ্যে প্রচুর নেগেটিভিটির গোবর আছে, যেগুলোকে ঘুটে দিয়ে দেয়ালের মধ্যে তোর গোবরগুলোকে বার করবি আর দেয়ালের মধ্যে থাপাস থাপাস করে ঘুটে দিবি, ঘুটে দেওয়ার মতো। এবং সেটা শুকিয়ে যাওয়ার পরে সেই ঘুটেটাকে জ্বালিয়ে দিবি। দেখি মশাও চলে যাবে, তোর মাথা থেকে নেগেটিভিটিটাও চলে যাবে। বুঝতে পারলাম? সুতরাং কোনো কিছুর মধ্যে খারাপ কিছু নেই, সব কিছুর মধ্যে ভালোটা আছে। আমার ছবি নিয়ে আজ পর্যন্ত কেউ কিছু করলোই না, ফেকই প্রোফাইল তৈরি হলো না, কখনো করতে পারিনি সেরকম কিছু। আমার ছেলে, ওইটুকুনি ছেলে, 14 বছর না আরো কম মনে হয় না, 14 বছর বয়স থেকে আমার ছেলের ছবি নিয়ে মানে বিশাল কিছু হয়। ফেক প্রোফাইল, ফেক প্রোফাইল কি জানো না কি, এটা আশিস চক্রবর্তী না, রাজু দাস, আশিস চক্রবর্তী, ঠিক আছে। রুমাদির তো প্রচুর, আমারও প্রচুর ফেক প্রোফাইল হতো। মানে 2021-এর আগে পর্যন্ত হতো, 2022-এর লাস্ট, তখন থেকে আর হয় না।
আমি ফেসবুক এই রিসেন্ট না তখন আর না হওয়ার কারণ আছে, তখন তুই দেখতে সুন্দর ছিলিস, তখন ওর গাল বসা ছিল। আর যেই 2021-22 হয়েছে গাল ফুলে গেছে, আর কেউ ছবি চুরি করে না। না না, এখনো ছবি চুরি করে। এই কিছুদিন আগে পর্যন্ত একটা মেকআপ আর্টিস্ট ছবি চুরি করে পোস্ট করে বলছে এটা এটা আমার কাজ, এটা আমার কাজ। আরে তাতে হলোটা কি, নেগেটিভটা কি হলো? তোমারই তো ছবি চুরি করেছে, হ্যাঁ, তোমারই তো ছবি চুরি করেছে, ফেসটা তো কেউ লুকোতে পারছে না। না ছবিটা ধর, আমি লিখলাম জয়ন্ত দাশগুপ্ত, হ্যাঁ। আমি যদি সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি লাগাই, শাহরুখ খানের ছবি লাগাই, তাহলে লোকে কাকে চিনবে? তাকে চিনবে জয়ন্ত দাশগুপ্তকে চিনবে না শাহরুখ খানকে চিনবে? না, শাহরুখ ওটা খানের ছবি, নিচে জয়ন্ত দাশগুপ্ত লেখা, তাহলে কাকে চিনবে লোক? শাহরুখ খান কি শাহরুখ খানকে চিনবে। তোর ছবি যদি কেউ চুরি করে, তোর ছবি যদি কেউ চুরি করে, সেটাকে ভাববি সে তোকে প্রমোট করছে। যারা রোস্ট করে, যারা রোস্টার হয়, মানে এই ফেসবুক ইনস্টাগ্রামে একটা নতুন কনসেপ্ট এসছে, মানুষ ভালো ভালো কাজ করে আর তাদেরকে রোস্ট করে। কারা? একটা ক্যাটাগরি আছে যারা রোস্ট করে, তারাও কিন্তু তাদেরকে মনে মনে থ্যাঙ্কস দেয় যে আজ তোমার জন্য আমি রোস্টিং ভিডিও তৈরি করছি, তবেই গিয়ে আমার ঘরে উনুন জ্বলছে, তবেই গিয়ে আমার মা বাবার ওষুধ আসছে, তবেই গিয়ে আমার বাচ্চার স্কুলের মাইনে হচ্ছে। তার মানে এটার মধ্যে থেকেও দেখ, যে রোস্ট করছে, যাকে নিয়ে রোস্ট করছে, তার কিন্তু কিছু এসে যাচ্ছে না। যাকে রোস্ট করছে সে উল্টে ফেমাস হচ্ছে। আমিও চাই আমাকে কেউ রোস্ট করুক। তোকে রোস্ট করবে কি? তোকে রোস্ট করে তুই তো পুড়তেই 3 দিন লেগে যাবি। তোকে তো রোস্ট করবে কি, তো 3 দিন তো পুড়তে সময় লাগবে, তারপরে তো রোস্ট হবি। আগে ম্যারিনেট করতে টাইম লাগবে, সেটা হলো ম্যারিনেট করতে টাইম লাগবে তো। ও তোকে আবার ম্যারিনেটও করতে হবে না? হ্যাঁ, ম্যারিনেট ছাড়া রোস্ট হয়? এটা হয় কি করে? আগে গায়ে হলুদ দিয়ে ম্যারিনেট করলো, চান করলো, তারপরে তো সাজিয়ে গুজিয়ে বিয়েটা হলো। নাও বিয়ে নিয়ে রোস্ট করে দিল। বিয়ে নিয়ে রোস্ট করে দিল। যারা যারা একটু বিয়ে করবে ভেবেছিল তারা আর বিয়ে করবে না তোর এই হলুদ মাখানো রোস্টিং এর জন্য। করবে করবে, সবাই বিয়ে করো, আমি চাই সবাই বিয়ে করো। হ্যাঁ, মানে আমি নীল মেখেছি, সবাই যেন নীল মাখে। আচ্ছা, কমেন্টস গুলো একটু পড়ে নি। সেটা হলো অয়ন মুখার্জি লিখেছে, একদম ঠিক দাদা, উন্নতির নেশা, এই নেশাটাই চাই। অয়ন লিখেছে, ব্যাড মোমেন্টস কে ভুলে যাও এন্ড খুঁজে বার করে কোথায় পজিটিভ আছে। একদম ঠিক, দেখানোর জন্য, একদম ঠিক দেখানোর জন্য কিছু করা উচিত নয়। দারুণ বললে দাদা। পায়েল লিখেছে, ইয়েস, ইভেন মাউন্টেন্স কান্ট স্টপ স্টর্ম। একদম ঠিক আছে, পাহাড় কিন্তু কখনো ঝড়কে থামাতে পারে না। একদম। থ্যাংক ইউ পায়েল, ইকুয়ালিটি লেডি। অয়ন লিখেছে, একদম ঠিক বলেছো, রেজিস্ট্রেশন ছাড়া নেওয়া হয়, রেজিস্ট্রেশন চার্জ নেওয়া হয়, নতুনদের কাছ থেকে রেজিস্ট্রেশন নেওয়া উচিত নয়। অয়ন লিখেছে, ইউ আর দ্য বেস্ট দাদা। থ্যাংক ইউ অয়ন। অয়ন লিখেছে, খুব ভালো বোঝাচ্ছ দাদা, আমিও শুনছি অ্যান্ড শিখছি। শিখলেই হবে না, কাজে লাগাতে হবে। শিখলেই হবে না, কাজে লাগাতে হবে। যাই হোক, আমাদের আর বেশিক্ষণ সময় নেই, আর মিনিট 10 টাইম আছে আমাদের কাছে। তাড়াতাড়ি সময়টা কেটে গেল। আচ্ছা, এবার একটা কথা বল, যে গুড মোমেন্টস ব্যাড মোমেন্টস সব তো হয়ে গেছে, 2026 নিয়ে কি ভেবেছিস? আরো ভালো ভালো কাজ করব তোমার সাথে। তুমি যেই যে ইভেন্টে যাবে সেখানে আমি পার্টিসিপেট করার সুযোগ চাই। আমি আরো মানে অনেক কিছু স্বপ্ন রয়েছে আমার, যে স্বপ্নগুলো যাতে আমি পূরণ করতে পারি। আমি ভগবান যদি সহায় হয় নিশ্চয়ই আমি পূরণ করতে পারবো। আমি পেছনে ফিরে আর তাকাতে চাইছি না যে হ্যাঁ আমার পেছনে অনেক কিছু খারাপ হয়েছে, সেই জিনিসটা আমি আর চাইছি না। আমার আগামী জীবনে শুধু সবটা ভালোই চাই, আর এছাড়া কোনো খারাপ, আমি কোনো খারাপের ছায়াটাও আমি পড়তে দেবো না। আজকে যত জিনিস বোঝালে তুমি, এই জিনিসটা আমি মাথায় রাখবো যে কোনো খারাপ জিনিসটা আমি আমার জীবনে পড়তে দেবো না। কে কি বলছে, সবাই তুমি অন্য জায়গায় যাও, আমি আমার লাইফটা আমি ওই পথের মধ্যে আমার কাকড় ফেলে রাখবে, আমি কাকড় সরিয়েও আমি ওই রাস্তার মধ্যে যাব। আমি চাই আগে এগিয়ে একটা যাই। জিনিস বলি, যখন দেখবি খুব নেগেটিভিটি তোকে জড়িয়ে ধরছে, তোর হেটার্সরা তোকে প্রচন্ড ডিস্টার্ব করছে, সেই সময় কি করবি? বাজারে যাবি? তোরা বাজার টাজার যাস? হ্যাঁ আমি যাই, আমি বাজার যাই। মুখও দেখিসনি মনে হয়? আমি আমার হাজবেন্ডের সাথে যাই, যাস? একা যাই যাস? না। আচ্ছা, তাদের জন্য বলছি, যাদেরকে প্রচন্ড মানুষ ডিস্টার্ব করে, বা যাদেরকে প্রচুর
নেগেটিভ ভাবে মানুষ পেছনে টেনে ধরে, তারা বাজারে গিয়ে অবশ্যই এই রকম সাইজের মূলো কিনবে, এরকম সাইজের মূলো কিনবে, অথবা এখনো ফুলকপি পাওয়া যায়, ফুলকপি কিনবে এবং মূলোর ডাল করে খাবে, অথবা কাঁচা মূলো খাবে, অথবা ফুলকপি খাবে। বাকিটা বাকিটা আর আশা করি বলে দিতে হবে না। মূলো খেলে কি হয় সেটা আমরা সবাই জানি। তো যা যা বেরোবে সেগুলো হচ্ছে আমাদের হ্যাটার্সদের জন্য। বুঝেছিস না? বুঝেছিস? একদম বুঝেছি। তুই তো শুনলেই না, ফোন নিয়ে বসে আছিস, ফোন রাখ। কি শুনতে পেয়েছিস কি বলেছি? হ্যাঁ। কি বলেছি? কি খেতে বলেছে? মূলো ডাল। কেন? ও ডাল যোগ করে দিল। বল, মূলো ডাল খেলে কি হবে? মূলো খেলে কি হবে? মূলো খেলে কি হয়? সেটা শুনিনি। মূলো খাসনি? খেয়েছিস মূলো? হ্যাঁ, কি হয় মূলো খেলে? জানি না। ব্যাস যেটা হয় সেটাই বললো। যারা তোর পেছন থেকে তোকে টেনে ধরছে, হ্যাঁ। যারা তোর হ্যাটার্স, যারা তোকে উন্নতি করতে দিচ্ছে না, তাদের জন্য আগামীকাল বাজারে গিয়ে, বরের সাথে বাজারে গিয়ে মূলো কিনে আনবি। মূলো কিনে এনে কচকচ 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 করে মুড়ি দিয়ে খাবি, এমনি খাবি, মূলোর ডাল খাবি, মূলোর ছেঁচকি খাবি, সবকিছু খাবি। খাওয়ার পর যা বেরোবে সব তাদের জন্য। সব হেটার্সদের জন্য। বুঝেছিস? হ্যাঁ। দেখবি কি শান্তি, সব রাগ দেখবি পাতলা হয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ। দ্যাট ইজ, এটা হচ্ছে বিষয় যে মজাটা নিতেও হবে। পায়েল লিখেছে ইয়েস এক্স্যাক্টলি, মেক মিরর ইওর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, নিজেকে আয়নার সামনে ধরতে হবে এবং আয়নাই তোমার সব থেকে বড় বন্ধু, যেটা আমাদের পায়েল দেবনাথ, তুই তো চিনিস মোটামুটি পায়েলকে। তো পায়েল, খুব শীঘ্রই তোকেও আমরা লাইভে ডাকবো, কারণ তোর তো অফিস থাকে, সেই জন্যই তোকে একটু বুঝে ডাকতে হবে। না, আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাংকার পায়েল দেবনাথ, আমাদের জুরি পায়েল দেবনাথ। যাই হোক, আচ্ছা, ও তো বললো অনেক কিছু খারাপ সব সরিয়ে দিল, তার জন্য মূলও চলে এলো। এবার তুই বল, তুই কিন্তু অনেকবার ফোন ধরছিস, এবার কিন্তু আমি তোকে লাইভ থেকে তুলে দেবো, সরি। যেটা আমি কখনো করিনি। সেটা 2026 তুই কিভাবে দেখছিস? 2026 আমি নতুন নতুন কাজ করতে চাই। নেগেটিভটা তো আমি ভাবিই না। আর আর তুই অনেক কিছু বলতে পারতিস, কিন্তু তোর মাইন্ডটা, তোর বয়সটা যেমন ছোট, তোর মাইন্ডটা অতিরিক্ত ফ্ল্যাকচুয়েটেড। ইটস রং। কাজ করতে গেলে তোকে অনেক বেশি প্রফেশনকে সময় দিতে হবে, অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, তা না হলে আমাদের এই জগৎটা অতটাও সোজা নয়। যাই হোক, আমাদের বসন্ত উৎসব নিয়ে সবার মধ্যেই একটা উন্মাদনা প্রত্যেক বছর থাকে, এবছরও আছে। এখনো আমরা কেন ডেট অ্যানাউন্স করিনি? আমাদের ডেট অ্যানাউন্স গত 1 বছর আগে হয়ে গেছিল, 28শে ফেব্রুয়ারি আর 1 মার্চ, শনি আর রবি। বাট স্পট কোথায় হবে সেটা সবাই জানে, কলকাতা ময়দানে হবে। বাট আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির একমাত্র খারাপ মানুষ, সে গত বছর বলেছিল 2025-এ আধা সাফ, 2026-এ পুরো সাফ। বসন্ত উৎসবকে বন্ধ করার জন্য সে 2021 সাল থেকে, মানে আমারই হাতে সে জন্মে, মানে আমারই ঔরসজাত হয়ে সে জন্মে, আমারই পিছনে সে ছুরি দেবার জন্য 2021 থেকে সে চেষ্টা করেছিল, এবং সত্যি তাই 2025-এ সে 50% সাকসেস। তো 2026-এ বসন্ত উৎসব কলকাতা ময়দানে আর হবে না, এটা ফাইনাল হয়ে গেছে। বাট আমি ভগবান বিশ্বাস করি, আমার এই প্রোগ্রামটার জন্য আমি প্রত্যেক বছর জগন্নাথ দেবকে নিমন্ত্রণ করতে যাই, উনিই আমাকে পথ দেখান। আমি এবারেও শিওর যে যেটা উনি করবেন ভালোই করবেন, কারণ এখানে কলকাতা বসন্ত উৎসব জয়ন্ত দাশগুপ্তর প্রোগ্রাম না, রুমা ম্যামের প্রোগ্রাম না, আইটা ক্লাবের প্রোগ্রাম না,
কলকাতা বসন্ত উৎসব ফ্যাশন ইন্ডাস্ট্রির মানে ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রোগ্রাম, যেখান থেকে আজ যারা হেটার্স, যারা সারাদিন জেডি জেডি মন্ত্র পড়ে, জলটা খা, জেডি মন্ত্র পড়ে, তাদের জন্য কিন্তু কাজের জায়গা তৈরি করে দিয়েছে। আজ আমাদের হেটার্সরা যারা আমাদের এই খারাপটাকে করার জন্য পার্টি করছে, আনন্দ করছে, তাদেরও ঘরে কিন্তু আজকে তার পরিবারের যে ওষুধটা, খাবারটা, তার নেশার বস্তুটা, মোবাইলের রিচার্জটা, সেটাও কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রির টাকা থেকেই আসছে। সুতরাং আমি ভগবানের ওপরে আশাবাদী যে কলকাতা বসন্ত উৎসব 28/1 হবে, কলকাতাতেই হবে, এবং যেটা হবে সেটা খুব ভালোভাবেই হবে, পজিটিভভাবেই হবে। কারণ আমি ওদের শিক্ষা দিচ্ছিলাম খানিকক্ষণ আগে, সব কিছু পজিটিভ হবে। কারণ ওপরে একজন আছেন, তিনি সমস্ত কিছু হিসাব দেখেন, যার হিসাবের বাইরে কোনো কিছু নেই। যাই হোক, শেষ করছি। আর আমরা লাস্ট রবিবার এমন একটা ইভেন্ট করে এলাম, যে ইভেন্টটা সম্বন্ধে 2 মিনিট একটুখানি কিছু বল, তারপরে আমি লাইভটা অফ করব। সেটা হলো, আমরা খিরাইতে প্রতি বছরই যাই। এবছরও খিরাইতে গেছিলাম, ভেবেছিলাম 60 জন মিলে যাব, কিন্তু আমরা 96 জন গিয়ে, অফিসিয়ালি 100 জন, 4টে বাচ্চা ছিল, 96 অফিসিয়াল মেম্বারকে নিয়ে আমরা একটা বিশাল বড় গ্যাদারিং করে পিকনিক করে এলাম, প্লাস ফটোশ্যুট করে এলাম। যার পেজ খুললেই এখন শুধু ফটোশ্যুটই দেখা যাচ্ছে। সেটা হলো খিরায়ের শ্যুট। সেই খিরায়ের শ্যুটের ব্যাপারে কিছু বল। খিরাইতে এই প্রথম গেছিলাম দাদা বৌদির সাথে, এর আগে কখনো যাওয়া হয়নি, এই ফার্স্ট গিয়েছিলাম। প্রচন্ড মজা করেছি, গ্রামীণ লুকে শ্যুট হয়েছে, ওয়েস্টার্নে শ্যুট হয়েছে, খাওয়া দাওয়া মজা, গান বাজনা, প্রচন্ড মজা হয়েছে। নাচও হয়েছে সাথে, খুব সুন্দর নাচ হয়েছে। বৌদি আমি সবাই মিলে নাচ করেছি, প্রচন্ড রিলস তৈরি করা হয়েছে। আর এর পরের বছরও যখন হবে আমি নিশ্চয়ই যাব। তারপরে ট্রেনে করে আসার সময় কি হয়েছে বল। খুব ভালো হয়েছে। এটা তো অস্বাভাবিক ঘটনা যে এত প্রচন্ড ভিড়, আমরা একবার উঠেছি, আবার নেমে গেছি, আবার উঠেছি আমরা, যে ওই ট্রেনেই আমায় যেতে হবে। 5:41 ট্রেন 7:30 সময় এসেছিল। খুব মজা করেছি আমরা। আমি চাই যে আবার যাব, যতবার এইরকম হবে আমি যাব। আমি এবার থেকে যাচ্ছি তোমাদের সাথে। তোর এক্সপিরিয়েন্স? আমি তো ফার্স্ট টাইম পিকনিকে গেছি এইরকম, মানে ইন্ডাস্ট্রির এত বড় বড় মানুষদের সাথে প্রথমবার দেখা। একটু ফার্স্টে নার্ভাস ছিলাম যে কি বলবো, কি করব, কি হবে, একটু তো টেনশন ছিল। কিন্তু সাথে রুমা ম্যাম ছিল, তারপরে আরো কয়েকজনকে আমি ওখানে চিনি, তারা ছিল, আপনি ছিলেন, তারপর মধুমিতা ছিল। তো সবাই মিলে খুব এনজয় ফান করেছি। এটা আমার ফার্স্ট পিকনিক। সব থেকে আগে ফটোগ্রাফার দাদাদের অসংখ্য ধন্যবাদ জানাবো, যে প্রত্যেকটা মুমেন্টে একটুখানি দাঁড়িয়ে না থেকে ছবি তুলে গেছে। এখানে ছবি, ওখানে কাদার মধ্যে শাড়ি ধরে না, তুমি আগে ছবি তোলো, প্রত্যেকটা পোজ বলে দেওয়া। সব থেকে আগে ধন্যবাদ জানাবো ফটোগ্রাফার দাদাদের, যে এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, এত সুন্দর ছবি গিফট করেছে। থ্যাংক ইউ ফটোগ্রাফার দাদা। যতগুলো দাদা গেছিলেন সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দুটো কমেন্টস পড়ে নি। সেটা হলো, অয়ন মুখার্জি লিখেছে, মূলো খেলে খুব শান্তি হয়। রিয়েলি তাই। আমার শান্তি যেন আমাদের হেটার্সদের অশান্তি হয়। অয়ন লিখেছে, জয় জগন্নাথ, সব ভালো হবে। আমি এই ব্যাপারে প্রচন্ড আশাবাদী। পায়েল দেবনাথ লিখেছে, শুট অ্যান্ড পিকনিক আন্ডার অ্যান আমব্রেলা খিরাই। ইয়েস, আমরা যারা ওখানে গেছি তারা সবাই বন্ধু পেয়েছে, পজিটিভ বন্ধু, ফ্যামিলি ফ্রেন্ড। আনন্দ করেছি শুধু ওই দিন না, আজকের ডেটেও সেইটা নিয়ে আমরা আনন্দ করছি নিজেদের মধ্যে। নতুন নতুন কাজের সুযোগও পেয়েছি ফটোগ্রাফার দাদাদের থেকে। ওনারা নাম্বার নিয়েছেন যে এর পরে একটা শুট করব তোমার সাথে, বা এর পরে আমি কোলাপ একটা কাজ করব, বা কেউ ইন্ডাস্ট্রির সাথে জড়িত রয়েছে, আমি শর্ট ফিল্মের কিছু কাজ দেব। সব থেকে বড় কথা, ফোন নাম্বার পেয়েছি। ফোন নাম্বার পেয়ে কাজের এখন ওখান থেকে নতুন নতুন কাজের সুযোগ পেয়েছি। এর থেকে বড় আর কি চাই। ও তো ফোন নাম্বার পেলে কি হয় সেটা তো শুরুতেই বলে দিয়েছে। ও ফোন নাম্বার আমার পেয়েছিল বলেই এখন আমার পাশে বসে আছে। সুতরাং ফোন নাম্বার কিভাবে কাজে লাগাতে হয় সেটা আমাদের
আমি ভালো করে জানি। যাই হোক, আমাদেরকে শেষ করতে হবে। আগামী সপ্তাহ থেকে আমাদের নতুন একটা বিষয় আসছে, সেটা হলো রাইজিং স্টার ফাউন্ডেশন, খড়গপুরের কোম্পানি অর্গানাইজেশন, যার এমডি, চেয়ারম্যান, সিইও হলেন আমাদের ফাউন্ডার, সব কিছুই হচ্ছেন আমাদের আরজু ম্যাম, যে আমার কাছে প্রচণ্ড রেসপেক্টের, যিনি 2025-এর লাস্ট লাইভটা করেছিলেন। সেই অর্গানাইজেশন থেকে যারা উইনার হয়েছে তাদেরকে নিয়ে আমাদের পরের সপ্তাহে একটা বড় লাইভ থাকছে, যে লাইভটা আশা করব সবাই আমরা একসঙ্গে দেখব, এনজয় করব এবং বাচ্চাদেরকে সাপোর্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে ওদের অনেকটা দূর যেতে হবে, ওরা অনেকটা দূরে থাকে, তাই শেষ করতে বাধ্য হলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে পরের সপ্তাহে। শুভরাত্রি। শুভরাত্রি।